তোমাদের ম্যানুয়াল অলরেডি ক্লাসরুমে দিয়ে দেওয়াই আছে, তোমরা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারো অথবা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো। তো তোমাদের ম্যানুয়ালের ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে সেটা হলো বিল্ডিং। সো এই যে যে চ্যাপ্টারটা, এটার ভিতর আমরা মেইনলি যেটা করব, আমরা বিল্ডিং কি সেটা তো আমরা মোটামুটি জানি, তাও একটা ডেফিনেশন জানার ট্রাই করব ইঞ্জিনিয়ারিং টার্মে। এবং বিল্ডিং এর কি কি টাইপ আছে অথবা ক্লাসিফিকেশন আছে সেটা আমরা দেখব। এরপরে দেখবা যে বিল্ডিং এর কিছু এলিমেন্ট অথবা কিছু কি টার্ম আছে, সেগুলো হলো আমরা মেইনলি দেখার ট্রাই করব। তো আমি যদি স্টার্ট করি, একটু দেখো বিল্ডিং কি, এটা মোটামুটি সবাই জানো, বাট এটা ডেফিনেশন যদি আমি বলতে চাই, বিল্ডিংটা হলো আমাদের একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারে আমাদের অবভিয়াসলি কি থাকবে, একটা রুফ থাকবে এবং একটা বাউন্ডারি ওয়াল থাকবে। যে স্ট্রাকচারটা কিনা আমাদের হয়তো টেম্পোরারি একটা প্লেস প্রোভাইড করবে অথবা পার্মানেন্ট একটা প্লেস প্রোভাইড করবে। কারণ আমরা পরবর্তীতে যখন দেখবো যে অনেক টাইপের বিল্ডিং আছে। সো রেসিডেন্সিয়াল বিল্ডিং, দ্যাট মিন্স তুমি যেখানে থাকো সেই বিল্ডিং গুলাকে আমরা বলি হলো রেসিডেন্সিয়াল বিল্ডিং। সো ওই স্ট্রাকচারটা তোমাকে দেখা যাচ্ছে যে পার্মানেন্ট একটা প্লেস প্রোভাইড করতেছে থাকার জন্য অথবা স্টে করার জন্য। এছাড়া আরো অনেক টাইপের বিল্ডিং আছে যেগুলো কিনা আমরা পার্মানেন্টলি আমরা কিছু সার্টেন পোর্শন অথবা সার্টেন টাইমের জন্য স্টে করি, লাইক এডুকেশনাল বিল্ডিং, অথবা তোমাকে যদি চিন্তা করি স্কুল কলেজ ভার্সিটি। এছাড়া আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের হসপিটালে মাঝে মাঝে যাওয়া লাগতে পারে, সেটাও কিন্তু একটা স্ট্রাকচার। এবং সেই স্ট্রাকচারে অবভিয়াসলি আমাদের কি থাকতেছে, রুফ থাকতেছে এবং একটা বাউন্ডারি ওয়াল থাকতেছে, যেখানে আমরা টেম্পোরারিলি স্ট্যান্ড করি অথবা পার্মানেন্টলি আমরা স্ট্যান্ড করি। তাহলে এখানে ডেফিনেশনেই দেখো লেখাই আছে যে বিল্ডিংটা হলো আমাদের স্ট্রাকচার, যে স্ট্রাকচারে অবভিয়াসলি একটা রুফ থাকতেছে এবং আমাদের ওয়াল থাকতেছে। এখন এই যে যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিং এর বিভিন্ন টাইপের ভ্যারাইটি থাকতে পারে। এখন এই ভ্যারিয়েশনটা তুমি কিসের পার্সপেক্টিভে দেখতে পারো, আমাদের এক এক টাইপের বিল্ডিং এর সাইজ এক এক রকম হতে পারে। কিছু বিল্ডিং দেখবা যে রেক্টেঙ্গেল শেপে আছে, আবার কিছু বিল্ডিং দেখবা ট্রাপিজয়েডাল শেপে আছে। সো ডিফারেন্ট টাইপের শেপ থাকতে পারে। আবার সাইজের কথা যদি আমি চিন্তা করি, তোমার আশেপাশে দেখবা যে 5-6 তলা বিল্ডিং আছে, আবার অনেক সময় দেখবা যে 20-30 তলা স্টোরি, মানে মাল্টি স্টোরিড বিল্ডিং ও কিন্তু আছে। তাহলে এই যে যে ভ্যারিয়েশনটা আসতেছে, এটা মেইনলি আসতেছে আমাদের সাইজের উপর ডিপেন্ড করে অথবা আমাদের শেপের উপর ডিপেন্ড করে। এছাড়া আরেকটা মেইন যে আমাদের ইম্পর্টেন্ট টার্ম আছে সেটা হলো ফাংশন। এই যে এখানে দেখো সাইজ, শেপ এন্ড ফাংশন। ফাংশন দ্বারা বোঝাচ্ছে যে তোমাদের অনেক টাইপের বিল্ডিং থাকতে পারে, বাট সব বিল্ডিং এর পারপাস কিন্তু সেম না। লাইক তুমি যে বাসাতে থাকো সেটার মেইন পারপাসটা হলো তোমাকে স্টে করতে দিচ্ছে অথবা থাকা খাওয়ার জন্য অথবা রেসিডেন্ট একটা প্রোভাইড করতেছে। সিমিলারলি যদি আমি কনসিডার করি আমাদের স্কুল কলেজের যে বিল্ডিং গুলা আছে অথবা যে স্ট্রাকচার গুলো আছে, সেগুলো তোমাকে মেইন ফাংশনটা কি প্রোভাইড করতেছে, আমাদের এডুকেশনাল পারপাস প্রোভাইড করতেছে। আবার যদি আমি হসপিটালের কথা চিন্তা করি, আমাদের মেইনলি সিকনেস অথবা কোনো প্রবলেম হলে দেন আমরা হসপিটালে যাচ্ছি। এখন একটা হসপিটাল বিল্ডিংটা আমাদের যেভাবে কনস্ট্রাক্ট করা হয় অথবা যেই ফ্যাসিলিটিস গুলো আমরা প্রোভাইড করি, একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এ কিন্তু তুমি সেম ফ্যাসিলিটিস অথবা সেম ইকুইপমেন্ট অথবা সেম ক্রাইটেরিয়া দিয়ে তুমি কিন্তু কনস্ট্রাক্ট করবা না। লাইক দেখা যাচ্ছে যে আমাদের একটা হসপিটালে আইসিইউ অথবা ইমার্জেন্সির জন্য আমাদের ফ্যাসিলিটিস থাকতেছে, অক্সিজেন ফ্যাসিলিটিস থাকতেছে অথবা ফায়ার এক্সটিংগুইশার থাকতেছে, সো আরো অনেক ফ্যাসিলিটিস থাকে। বাট রেসিডেন্সিয়াল বিল্ডিং এ অথবা কমার্শিয়াল বিল্ডিং গুলাতে ওই ফ্যাসিলিটিস গুলা নাও থাকতে পারে। তাহলে এখানে দেখো ফাংশনের উপর ডিপেন্ড করেও কিন্তু আমাদের বিল্ডিং এর ভ্যারিয়েশনটা আসতেছে। এটা হলো মেইনলি তিনটা দেখলা যে কি কি পারপাসে অথবা ক্রাইটেরিয়ার বেসিসে আমাদের বিল্ডিং এর ভ্যারিয়েশন আসতে পারে। এছাড়া আরো অনেক ফ্যাক্টর আছে, লাইক হলো আমরা ম্যাটেরিয়ালটা কি দিয়ে তৈরি করতেছি, যে স্ট্রাকচারটা আছে। প্রিভিয়াসলি যদি তোমরা চিন্তা করো, অনেক আগে দেখা যাচ্ছে আমাদের বিল্ডিং গুলা মাটির হতো,
গ্রামের বাড়িতে যেই বাসা বাড়িগুলা দেখবা সেগুলা দেখবা যে মাটির ঘর থাকতো কিন্তু আগে। তারপরে হলো আবার টিনের ঘর থাকতো। তো এখন আস্তে আস্তে ডেভেলপড হয়ে আমরা কিসে চলে যাচ্ছি, কনক্রিটে চলে আসতেছি অথবা ব্রিকের স্ট্রাকচার তৈরি করতেছি। এই যে যে ম্যাটেরিয়ালের ভ্যারিয়েশন, সেটার উপরও কিন্তু বেসিস করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিল্ডিং অথবা স্ট্রাকচারের ভ্যারাইটি আসতেছে। এরপরে দেখবা যে আবার ওয়েদার কন্ডিশনও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্লে করতেছে। কারণ আমাদের যে সিজনটা আছে অথবা যে ওয়েদারটা আমাদের কান্ট্রিতে যেরকম, বাইরের কান্ট্রিতে কিন্তু সেরকম না, সেম না। দেখা যাচ্ছে শীত প্রধান দেশে তোমার হিট কন্ট্রোলিং এর জন্য অথবা মানে আমাদের টেম্পারেচার কন্ট্রোলিং এর জন্য আমাদের বিভিন্ন ফ্যাসিলিটিস প্রোভাইড করা হতে পারে রেসিডেন্সিয়াল বিল্ডিং এ। বাট যেখানে দেখা যাচ্ছে আমাদের একটু সামার অথবা উইন্টার সিজন, এই সিজনের ভ্যারিয়েশনেও দেখা যাচ্ছে যে আমাদের বিল্ডিং অথবা স্ট্রাকচার যেটা, সেটাও আমরা কিছুটা চেঞ্জ অথবা ভ্যারিয়েশন দেখতে পারি। এছাড়া তো আরো অনেক কন্ডিশন আছে, লাইক হলো আমাদের ল্যান্ডের প্রাইস কিরকম। দেখা যাচ্ছে যে একটা প্লট তুমি চুজ করলা, সেখানে দেখা যাচ্ছে ল্যান্ডের প্রাইসই অনেক বেশি। সো তুমি অত বেশি কস্ট মেনটেন করে কিন্তু স্ট্রাকচারটা তোমার ডেভেলপ করতে অথবা কনস্ট্রাক্ট করতে ডিফিকাল্ট হয়ে যেতে পারে। সো তুমি অত বেশি অ্যাস্থেটিক অথবা সৌন্দর্য মেনটেন না করে যে কোনো একটা স্ট্রাকচার ডেভেলপ করে ফেললা। আবার দেখা যাচ্ছে অনেক সময় গ্রাউন্ড কন্ডিশনটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ তোমার যে স্ট্রাকচারটা আছে সেটা অবভিয়াসলি কি আমাদের গ্রাউন্ডের উপর দাঁড়ায় থাকবে অথবা স্টে করবে। এখন তোমার গ্রাউন্ড কন্ডিশনটা যদি খুব উইক হয় অথবা দেখা যাচ্ছে যে মাটিটা খুবই দুর্বল, তোমার বিল্ডিংই দাঁড়ায় থাকতে পারতেছে না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের গ্রাউন্ড ডেভেলপমেন্ট করা লাগতে পারে অথবা সয়েল যে ডেভেলপমেন্ট করা লাগতে পারে, দেন তারপর আমরা একটা স্ট্রাকচার কনস্ট্রাক্ট করতে পারবো। সেইটার উপর ডিপেন্ড করেও দেখা যাচ্ছে যে আমাদের বিল্ডিং এর ভ্যারাইটি আসতে পারে। এছাড়াও আরো অনেক কিছু আছে, দেখো যে অ্যাস্থেটিক রিজনেও আমরা দেখা যাচ্ছে যে বিল্ডিং এর সৌন্দর্য বৃদ্ধির জন্যও কিন্তু আমাদের সাইজ শেপ অথবা ইন্টেরিয়র আমরা ডিজাইন করে থাকি। তো মেইনলি এই কয়েকটা পারপাস অথবা রিজনের কারণে কিন্তু আমাদের বিল্ডিং এর ভ্যারিয়েশনটা আসতে পারে। তো তুমি যে স্ট্রাকচারে স্টে করতেছো, তোমার ফ্রেন্ড যে স্ট্রাকচারে স্টে করতেছে, দুইটা স্ট্রাকচারের সাইজ শেপ সেম নাও হতে পারে, ভ্যারাইটি আসতে পারে। তাহলে এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম যে একটা বিল্ডিং সবসময় কনস্ট্যান্ট থাকবে না, এটা কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমরা ভ্যারাইটিটা দেখতে পারি। এখন এই যে যে ক্রাইটেরিয়া গুলো আছে, এটার বেসিসে হলো আমরা যদি ক্লাসিফাই করি, তাহলে সেটা একটু দেখো। আমরা কয়েকটা টাইপে ক্লাসিফাই করতে পারি। আমি ক্লাসিফিকেশনটা তোমাদের একটু অন্য ম্যাটেরিয়াল থেকে দেখাচ্ছি, এটা একটু দেখো। সো আমরা যদি ক্লাসিফিকেশনটা দেখি, আমরা একটা কোড ফলো করতেছি, কোডটা হলো বিএনবিসি কোড, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। এটার বেসিসে আমরা হলো বিল্ডিং কে বিভিন্ন টাইপে ক্লাসিফাই করতে পারি, এবং এটা হলো অকুপেন্সিতে বলতেছে। তাহলে একটু দেখো, আমরা বিভিন্ন লেটারিং এ করতেছি, লাইক অকুপেন্সি A B C D E F G এরকম M পর্যন্ত। এবং এ তে আমরা রাখতেছি রেসিডেন্সিয়াল, বি তে দিচ্ছি এডুকেশনাল, সি তে দিচ্ছে হলো আমাদের কেয়ার অথবা ইনস্টিটিউশন। এখন এই যে যে অকুপেন্সি অথবা আমাদের কোড ফলো করে কেন বিল্ডিং এর টাইপ জানতে হবে সেটা একটু ইম্পর্টেন্ট। এখন তোমরা থার্ড ইয়ারে গেলে দেখবা যে একটা বিল্ডিং যখন ডিজাইন করতে হয় তখন আমাদের কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হয়। লাইক একটু আগেই দেখলা যে ওয়েদার কন্ডিশনের উপর ডিপেন্ড করে বিল্ডিং এর ভ্যারিয়েশন আসতে পারে। যেখানে দেখা যাচ্ছে যে আমাদের আর্থকোয়াক প্রোন জোন অথবা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা যেখানে বেশি, সেই বিল্ডিংটা যখন আমরা কনস্ট্রাক্ট করব, আমাদের অনেক সেফটি মেনটেন করে কিন্তু কনস্ট্রাক্ট করতে হবে। আদারওয়াইজ যদি তোমার আর্থকোয়াক হয় তাহলে কিন্তু একদম বিল্ডিংটা কলাপস হয়ে যেতে পারে। আবার যেখানে ধরো যে তোমার আর্থকোয়াক কম হচ্ছে অথবা মানে কোনো প্রকার ন্যাচারাল ডিজাস্টার কম হচ্ছে, সেখানেও কিন্তু আমরা সেফটি মেনটেন করি, বাট আমাদের সেফটি ফ্যাক্টর অফ সেফটি যদি কনসিডার করি তাহলে সেখানে কম্পারেটিভলি কম থাকতেছে। এখন কোথায় ফ্যাক্টর অফ সেফটি তুমি বেশি ধরবা, কোথায় ফ্যাক্টর অফ সেফটি তুমি কম ধরবা, সেটা অবভিয়াসলি কি আমাদের জানা লাগবে। সেটা জানার জন্য আমাদের ফার্স্টে জানতে হয় যে আমাদের এরিয়াটা কোনটা। এটা তোমরা
থার্ড ইয়ারে গেলে হয়তো মোস্ট প্রবাবলি জানতে পারবা। এরিয়াটা আমার দেখতে হবে যে কোন এরিয়াতে আমরা স্ট্রাকচারটা কনস্ট্রাক্ট করতে যাচ্ছি। এখন এরিয়া যখন ফিক্সড হয়ে যাবে তখন তোমার জানতে হবে যে তুমি কি টাইপের বিল্ডিং করতেছো। এখন যখন ডিজাইন আমরা করব, ডিজাইন যখন তুমি করবা তখন তো তুমি বারবার বলতে পারবা না যে রেসিডেন্সিয়াল বিল্ডিং অথবা কমার্শিয়াল বিল্ডিং। সো আমরা বোঝার ইজির জন্য অথবা আমাদের ডিজাইনের ইজির জন্য আমরা হলো কিছু কি টার্ম ইউজ করি, লাইক অকুপেন্সি এ, অকুপেন্সি বি, অকুপেন্সি সি, এরকম কি টার্ম দিচ্ছ। এখন তোমার যেই কোডটা তুমি ইউজ করতেছো, আমরা যেরকম বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ইউজ করতেছি, বাইরের কান্ট্রিতেও তো সেম ডিফারেন্ট টাইপের কোড ইউজ করতেছে। তো তোমার কান্ট্রির জন্য যেই ডিজাইনটা অ্যাপ্লিকেবল হবে বাইরের কান্ট্রি অথবা অন্য যদি কোনো দেশের কথা চিন্তা করো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। তো এই যে যে ডিজাইনটা আমরা যখন করব আমাদের জানতে হবে যে কোন অকুপেন্সির ভিতর পড়তেছে। লাইক রেসিডেন্সিয়াল যদি পড়ে, দ্যাট মিনস অকুপেন্সি এর জন্য পড়লে এক টাইপের ফ্যাক্টর অফ সেফটি হবে। আবার অকুপেন্সি যদি ডি এর ভিতর যাও তাহলে আরেক টাইপের ফ্যাক্টর অফ সেফটি হবে। সো আমাদের যখন ডিজাইন করতে হবে একটা বিল্ডিং, সো অবভিয়াসলি আমার জানতে হবে যে বিল্ডিং এর টাইপটা কিরকম। আদারওয়াইজ তোমার ডিজাইনে দেখা যাচ্ছে ফল্ট আসতে পারে। সো অনেক সময় তোমাদের কোশ্চেন আসে যে আমাদের কেন বিল্ডিং এর টাইপটা জানা প্রয়োজন। তো বিল্ডিং এর টাইপটা মেইনলি এই কারণে জানা প্রয়োজন কারণ তুমি যখন ডিজাইন করবা, তো ডিফারেন্ট ডিজাইনের জন্য ডিফারেন্ট টাইপের বিল্ডিং এর আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। একটা হ্যাজার্ডাস বিল্ডিং যখন তুমি ডিজাইন করবা অথবা কনস্ট্রাক্ট করবা, একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং কিন্তু সেম ভাবে কনস্ট্রাক্ট করতে পারবা না। এটা এই কারণে হলো আমাদের টাইপটা জানতে হবে। এখন আমি যদি টাইপস এর আরেকটু ডিটেলসে যাই তাহলে একটু দেখো, আমাদের অকুপেন্সি এ কে আবার অনেক টাইপের ক্লাসিফাই করছে, লাইক A1, A2, A3, A4। এখন তুমি একটা ডিজাইনে বারবার যদি রেসিডেন্সিয়াল বিল্ডিং লিখো তাহলে দেখা যাচ্ছে রিপিটেড অথবা ক্লামজি হয়ে যেতে পারে। এই কারণে আমরা জাস্ট একটা সাইন অথবা সিম্বল ইউজ করতেছি এ, এবং এরপরে দেখো সেটাকে আমরা আবার 5টা ক্লাসিফিকেশনে ক্লাসিফাই করতেছি। লাইক রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ভিতরে যদি তুমি একটু দেখো আমরা 5টা ক্লাসিফিকেশনে ক্লাসিফাই করতেছি। লাইক সিঙ্গেল ফ্যামিলির জন্য এক টাইপের হতে পারে, আবার ফ্ল্যাট অ্যাপার্টমেন্টের জন্য আরেক টাইপের হতে পারে, আবার হোটেলের জন্য অথবা মেস টাইপের বোর্ডিং এর জন্য, ডরমেটরিজ এর জন্য আরেক টাইপের বিল্ডিং হতে পারে। সেইগুলাকে আমরা বলতেছি রেসিডেন্সিয়াল বিল্ডিং এর টাইপ। আচ্ছা তোমরা একটু ওয়েট করো 1 সেকেন্ড। আচ্ছা তাহলে দেখো সেকেন্ড যেটা আসতেছে সেটা হলো অকুপেন্সি, আমাদের এডুকেশনাল বিল্ডিং। আমাদের ডিফারেন্ট টাইপের স্কুল, কলেজ, ভার্সিটি যেগুলো আছে সেটা হলো আমাদের অকুপেন্সি বি তে চলে আসবে। থার্ড যেটা আসতেছে সি, অকুপেন্সি সি, এখানে দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন টাইপের এনজিও থাকতে পারে যেখানে আমাদের চিলড্রেন কেয়ার অথবা যারা মানে প্রবলেম আছে, মেন্টাল ডিজিজে আছে, তারা হয়তো এই ইনস্টিটিউশনাল বিল্ডিং গুলোতে স্টে করতে পারে। এরপরে দেখো আরো অনেক টাইপ আছে। হেলথ কেয়ার, এখানে মেইনলি হলো আমাদের হসপিটাল গুলা যে টাইপের বিল্ডিং গুলা আছে সেটার ভিতর হলো অকুপেন্সি ডি যাবে। এখন অকুপেন্সি ডি যেটা সেটাকে আবার আমরা 2টা ক্লাসিফিকেশনে ক্লাসিফাই করতেছি, D1, D2। ইমার্জেন্সি মেডিকেল যে ফ্যাসিলিটিস সেটাকে আমরা বলতেছি হলো D2। তার মানে হলো আমি একটু আগেই তোমাদেরকে এক্সাম্পলটা দিলাম যে আইসিইউ বিল্ডিং অথবা রেসিডেন্সিয়াল বিল্ডিং এটা কিন্তু একই টাইপের বিল্ডিং হবে না। কারণ ইমার্জেন্সি বিল্ডিং এ অবভিয়াসলি তোমার কিছু ক্রাইটেরিয়া আছে, লাইক হলো আমাদের অক্সিজেনের ফ্যাসিলিটিস থাকতে হবে, এছাড়া আরো অনেক ইকুইপমেন্টের ফ্যাসিলিটিস যাতে থাকে সেটাকে আমরা বলতেছি হলো ইমার্জেন্সি মেডিকেল ফ্যাসিলিটিস। এরপরে অফিস যেগুলো আছে অথবা বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট যেগুলো আছে সেগুলো হলো আমাদের অকুপেন্সি ই তে চলে যাবে। আর বিভিন্ন টাইপের শপিং মল যেগুলো আছে, মার্কেট, সেগুলো হলো মার্চেন্টাইলের ভিতর যাবে। এরপরে দেখো আবার অনেক বিভিন্ন গার্মেন্টস আছে অথবা ইন্ডাস্ট্রিয়াল যেটা হ্যাজার্ডাস যে বিল্ডিং গুলো আছে সেটা আসবে হলো আমাদের অকুপেন্সি ডি তে। তারপর আবার স্টোরেজ বিল্ডিং আছে যেখানে হলো দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন ইকুইপমেন্ট আমরা স্টোর করে রাখি, লাইক পরমাণু, এছাড়া আরো অনেক হ্যাজার্ডাস অনেক ইকুইপমেন্ট আমরা স্টোর করে রাখতে পারি আমাদের স্টোরেজ বিল্ডিং এ।
তারপরে যেটা আসতেছে সেটা হলো আমাদের অকুপেন্সি আই অ্যাসেম্বলি। এখন আমাকে কেউ একজন বলো তো অ্যাসেম্বলির ভিতর কোন বিল্ডিং গুলো আসতে পারে? এই যে অকুপেন্সি আই এর ভিতর স্টেডিয়াম, সিনেমা হল। আচ্ছা, অডিটোরিয়াম আসতে পারে অথবা স্টেডিয়াম আসতে পারে। দ্যাট মিনস হলো যেখানে আমাদের অনেক মানুষের গ্যাদারিং হবে, এই টাইপের বিল্ডিং গুলোকে আমরা বলতেছি হলো অ্যাসেম্বলি বিল্ডিং। এবং এখানে সার্টেন একটা ফিক্সড অ্যামাউন্টের সিট থাকে, লাইক অডিটোরিয়ামে দেখবা যে অডিটোরিয়ামটা আমরা এমন ভাবেই ডেকোরেট করি যাতে বাইরের সাউন্ড ভেতরে না আসে অথবা ভেতরের সাউন্ড যেন বাইরে ওভাবে যেতে না পারে। তার মানে এটা সাউন্ড কন্ট্রোলিং অথবা সাউন্ড প্রুফিং হচ্ছে কিন্তু। তারপরে হলো আবার আমাদের লাইট কন্ট্রোলটাও আমরা অডিটোরিয়ামে এমন ভাবে লাইট কন্ট্রোলটা করি যাতে পিছের সারি অথবা পিছের রোর মানুষগুলা যাতে সামনের ভিউটা দেখতে পায়। এবং তোমাদের সিট অ্যারেঞ্জমেন্ট গুলাও যদি একটু দেখো, একদম লাস্ট রোতে যে বসে আছে সে যাতে আমাদের স্টেজের যে প্রোগ্রামটা হচ্ছে অথবা যে পারফরমেন্সটা হচ্ছে সেটা যাতে দেখতে পারে, এমন ভাবেই কিন্তু তোমাদের ডিজাইন করা হয়। তো এই টাইপের বিল্ডিং গুলাকে আমরা বলি হলো এক অ্যাসেম্বলি আর অকুপেন্সি আই। এরপরে আরো অনেক টাইপের আছে, লাইক হ্যাজার্ডাস আছে, তারপরে গ্যারেজ আছে, ইউটিলিটি আছে, তারপরে হলো আরো স্পেশাল টাইপের বিল্ডিং আছে, সেগুলোকে আমরা এম বলতেছি, M1 M2 এরকম। তো এই হলো মোটামুটি আমাদের বিল্ডিং এর টাইপের দেখতে পেলাম, যেখানে আমরা অনেকগুলো অকুপেন্সিতে ক্লাসিফাই করতেছি। তাহলে আমরা ক্লাসিফিকেশনটা বুঝতে পারলাম, এবং এটা হলো আমরা বিএনবিসি কোডটা ফলো করতেছি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। তো তোমাদের এটা মিস, বলো। আমাদের এই পিডিএফটা একটু প্রোভাইড করা যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের সবই প্রোভাইড করে দিব। ও, থ্যাংক ইউ। আচ্ছা, তো তোমাদের এই টাইপটা অতটা মুখস্থ করা লাগবে না, বাট লিস্ট তোমাদের যদি কোনো ভাইভাতে অথবা কোনো কোশ্চেন যাতে করা হয় যে আমাদের একটা বিল্ডিং এ আমি তোমাকে এক্সাম্পল দিয়ে দিলাম যে স্কুল কলেজ, তাহলে এটা কোন ক্লাসিফিকেশনের ভিতর পড়ে যাচ্ছে সেটা যাতে তুমি লিস্ট বলতে পারো, এটা একটু খেয়াল রাখবা। মিস, কমিউনিটি সেন্টার কি? আচ্ছা, হ্যালো, কমিউনিটি, হ্যাঁ বলো, কমিউনিটি সেন্টার ওর অ্যাসেম্বলির মধ্যে পড়তেছে? হ্যাঁ অ্যাসেম্বলির ভিতর পড়তেছে, কারণ এখানে অনেক মানুষের কিন্তু আমাদের গ্যাদারিংটা হচ্ছে, এবং এটার জন্য কি আমাদের কিছু ফিক্স সিট থাকতেছে, মানে একটা সার্টেন সময়ে সার্টেন মানুষের একটা গ্যাদারিং হবে, সেই টাইপের বিল্ডিং গুলাকে আমরা বলবো যে অ্যাসেম্বলি বিল্ডিং। আচ্ছা, এখন তাহলে আমি যদি তোমাদের ম্যাটেরিয়ালটাতে চলে আসি, দেখো তোমাদের ম্যাটেরিয়ালে এই টাইপের বিল্ডিং এর ক্লাসিফিকেশন, এটা আমি আরো ইলাবোরেটলি মাত্র দেখালাম যে কোনটা কোন ক্লাসিফিকেশনে যাচ্ছে। এখন তোমরা যখন রিপোর্ট করবা সেটা হলো প্রতিটা বিল্ডিং এর জন্য অ্যাটলিস্ট একটা দুইটা এক্সাম্পল অথবা যদি কোনো ডেফিনেশন থেকে থাকে তাহলে সেটা তো লিখবা। এরপরে হলো ওই রিলেটেড বিল্ডিং এর হলো একটা ফিগার তোমরা রিপোর্টে অ্যাটাচ করে দিবা। লাইক যদি দেখো এই যে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য এটা একটা ফিগার, তারপর হলো আমাদের অ্যাসেম্বলির জন্য দেখো অডিটোরিয়াম টাইপের হলো আমাদের অ্যারেঞ্জমেন্টটা আছে। তারপর ইনস্টিটিউশনাল বিল্ডিং এর জন্য লাইক লাইক রিসার্চ ইনস্টিটিউট হতে পারে অথবা স্কুল কলেজ হতে পারে, যে কোনো টাইপের জন্য আমাদের প্রতিটা বিল্ডিং এ হলো তুমি ফিগার অ্যাটাচ করে দিবা। আবার মার্চেন্টাইল বিল্ডিং হতে পারে, বিজনেস বিল্ডিং হতে পারে। তাহলে আমরা যখন রিপোর্ট করব ফুল ইলাবোরেটলি লেখা লাগবে না, দুই এক লাইন লিখবা প্রতিটা টাইপের এবং পাশে অথবা নিচে ছবি অ্যাটাচ করে দিচ্ছ। তাহলে আমি বিল্ডিং এর টাইপটা ডিটেলসে না গেলাম। মিস, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। যখন আমরা রিপোর্টটা লিখবো তখন কি সাপোজ রেসিডেন্সিয়াল বিল্ডিং এর নিচেই স্যার তো এরপরে যেটা আসতেছে সেটা আমাদের টাইপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা হলো বিল্ডিং এর কম্পোনেন্ট রিলেটেড জানবো। বিল্ডিং এর কম্পোনেন্ট কে যদি আমরা ক্লাসিফাই করি, দুইটা ক্লাসিফিকেশনে ক্লাসিফাই করি, একটা হলো সাবস্ট্রাকচার আর একটা হলো সুপার স্ট্রাকচার। এটা অনেক সময় তোমাদের ভাইভাতে কোশ্চেন করা হয় যে বিল্ডিং এর কম্পোনেন্ট কি।
ম্যাম আপনার মাইক মিউট করা। আচ্ছা, এটা ধরে নাও যে একটা বিল্ডিংটা আমাদের অবভিয়াসলি কি গ্রাউন্ডের উপরে থাকবে। এখন এই যে যে গ্রাউন্ডের উপরে যে পোর্শনটা থাকতেছে সেটাকে আমরা বলবো হলো সুপারস্ট্রাকচার। তাহলে গ্রাউন্ডের উপরে বিল্ডিং এ যেই কম্পোনেন্ট গুলা থাকবে সেই সবগুলা কম্পোনেন্টকে একসাথে আমরা বলবো সুপারস্ট্রাকচার। আর সাবস্ট্রাকচার হলো আমাদের গ্রাউন্ড লেভেলে দেখবা যে বিল্ডিং এর নিচে আমরা ফাউন্ডেশন প্রোভাইড করে থাকি, এরকম ফাউন্ডেশন থাকতে পারে। আমরা যখন ফাউন্ডেশন চ্যাপ্টারটাতে যাব তখন আরো ভালোভাবে ডিটেলস বুঝতে পারবা। সো মেইনলি যদি আমি চিন্তা করি গ্রাউন্ড লেভেল যেটা আছে এই লেভেলের পরে যতটুকু পোর্শন থাকবে সেটাকে আমরা বলবো হলো সাবস্ট্রাকচার। আবার সাবস্ট্রাকচারটাকে অনেক সময় আমরা ফাউন্ডেশনও বলতে পারি, বাট সব সাবস্ট্রাকচারে যে ফাউন্ডেশন হবে এরকম না। তোমাদের একটা ফিগার দেখাই, এই ফিগারটা একটু দেখো। এই যে এই ফিগারটাতে হলো আমাদের একটা বিল্ডিং এর ফিগার দেখানো আছে এবং এখানে আমাদের ভালোভাবে আরো ডিটেইলসলি বলা আছে কোনটা সাবস্ট্রাকচার এবং কোনটা সুপারস্ট্রাকচার। সো গ্রাউন্ড লেভেলে একটা সার্টেন পোর্শন উপরে আবার দেখবা যে প্লিন্থ লেভেল থাকে অথবা পিএল বলা হয় এটাকে। তোমার সার্ভেইং এ পড়ে থাকার কথা পিএল মানে কি অথবা প্লিন্থ লেভেল জিনিসটা কি, যেখান থেকে হলো আমরা বিল্ডিংটা একদম স্টার্ট হচ্ছে অথবা স্টোরিটা যেটাকে বলা হয়, এখান থেকে যে স্টোরিটা স্টার্ট হচ্ছে। এখন প্লিন্থ লেভেলের উপরে যে পোর্শনটা থাকবে সেটাকে আমরা বলবো সুপারস্ট্রাকচার, আর প্লিন্থ লেভেলের নিচে যে পোর্শনটা থাকবে সেটাকে আমরা বলবো হলো সাবস্ট্রাকচার। এখন দেখো প্লিন্থ লেভেলের নিচেও কিন্তু আমাদের কেউ কিছু বলছো? মিস একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। মিস একটু আগে আমরা বললাম যে গ্রাউন্ড লেভেলের উপরে যতটুকু থাকবে আচ্ছা, ওটা গ্রাউন্ড লেভেলটা হলো তোমার মাটির একটা লেভেল। এটা আমি যদি একটু দেখাই, এটা এটা হলো তোমার গ্রাউন্ড লেভেল। এখন অনেক সময় গ্রাউন্ডের পাশে কি তোমার হয়তো রাস্তা চলে গেছে না, এখন তুমি রাস্তার লেভেল মেইনটেইন করে যদি তুমি বিল্ডিংটা করো, এই ধরে নাও গ্রাউন্ড লেভেলেই তুমি বিল্ডিং করলা, বাট 2 দিন পর পর কিন্তু রাস্তা কিন্তু রিকনস্ট্রাক্ট হয়, তার মানে রাস্তার লেভেলটা কিন্তু আরো উপরে চলে আসতে পারে, দেখবা কিন্তু। তো এই কারণে আমাদের বলা হয় গ্রাউন্ড লেভেল থেকে একটা সার্টেন ডিস্টেন্স আমরা মেইনটেইন করি, যেটাকে আমরা বলি হলো পিএল। আমাদের মেইনলি বিল্ডিংটা স্টার্ট হবে হলো পিএল থেকে, একটা সার্টেন ডিস্টেন্স আমরা মেইনটেইন করি, ঠিক আছে, যাতে রাস্তার লেভেলটা আর আমার বিল্ডিং এর লেভেলটা যাতে সমান না হয়ে যায়, এটা কারণে। জি মিস এটা তো প্লিন্থ লেভেল সেটা বুঝেছি, হুম। কিন্তু বুঝতে পারছিলাম না যে আমি কি প্লিন্থ লেভেলের উপরের টুকুনকে বলবো হচ্ছে হ্যাঁ, আমার প্লিন্থ লেভেলের উপরটুকুকে বলবা, পুরাটাকে বলবা জি। সুপারস্ট্রাকচার। এটা আরেকটু ভালোভাবে এই ফিগারটা দেখলে বুঝতে পারবা। দেখো এই প্লিন্থ লেভেলের নিচেও কিন্তু আমাদের বিল্ডিং এর কিছু পোর্শন থেকে গেছে, এটা হয়তো অনেক সময় গ্যারেজ হতে পারে অথবা বেসমেন্ট হতে পারে অথবা অন্য কোনো পারপাসেও হতে পারে, সেইটাকে আমরা বলবো হলো সাবস্ট্রাকচার। আর এই যে যে বিল্ডিংটা আছে, বিল্ডিংটা তো কোনো কিছুর উপর রেজিস্ট করবে অথবা দাঁড়ায় থাকবে, আদারওয়াইজ তোমার যদি লোড আসে তাহলে এটা কিন্তু আমাদের ডিসপ্লেস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে যে বিল্ডিংটাকে ধরে রাখতেছে সেটাই আমরা হলো মেইনলি ফাউন্ডেশন বলতেছি। এই যে দেখো ফাউন্ডেশনটা হলো বিল্ডিংটাকে ধরে রাখতেছে। তাহলে সাবস্ট্রাকচার কে আমরা অনেক সময় ফাউন্ডেশনও বলি, আবার আলাদাভাবেও ফাউন্ডেশন বলতে পারি। অনেক জায়গায় দেখবা যে এতটুকু পোর্শন কিন্তু থাকে না, এই যে বিল্ডিং এ এটুকু পোর্শন থাকে না, ডাইরেক্ট প্লিন্থ লেভেলের নিচেই তখন আমাদের ফাউন্ডেশন থাকে, তখন সেটাকে আমরা বলতে পারি যে সাবস্ট্রাকচার আর ফাউন্ডেশন। বাট ইন জেনারেল কেসে সাবস্ট্রাকচার মানে যে ফাউন্ডেশন এরকম না। তাহলে মোটামুটি আমরা বিল্ডিং এর দুইটা কম্পোনেন্ট দেখতে পেলাম, যে একটা সুপারস্ট্রাকচার আর একটা সাবস্ট্রাকচার। এখন সুপারস্ট্রাকচারের ভিতর কি কি আসতে পারে, কেউ একজন বলো তো? কলাম, বিম, হুম, সুপার ওয়াল। হ্যাঁ এক্স্যাক্টলি, আমাদের সুপারস্ট্রাকচারের ভিতর দেখা যাচ্ছে স্ল্যাব আসতে পারে, বিম আসতে পারে, কলাম আসতে পারে, এছাড়া আসছে আরো ডোর, উইন্ডো, লিন্টেল, এগুলা যা আছে সব হলো সুপারস্ট্রাকচারের ভিতর পড়ে যাবে। আর ফাউন্ডেশন চলে যাবে হলো তোমার সাবস্ট্রাকচারে। কিন্তু ম্যাম মিস দুইটা তাহলে তো আলাদা জিনিস, মানে সাবস্ট্রাকচার আর ফাউন্ডেশন। হ্যাঁ হ্যাঁ, দুইটাই আলাদা জিনিস। এটা ফাউন্ডেশনটা হলো একটা কম্পোনেন্ট, এটা বলি ফাউন্ডেশনটা হলো একটা কম্পোনেন্ট,
যেমন বিম কলাম যেরকম একটা কম্পোনেন্ট ছিল, ফাউন্ডেশনটাও একটা কম্পোনেন্ট, যে কম্পোনেন্টটা হলো সাবস্ট্রাকচারের ভিতর পড়তেছে। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম সুপার স্ট্রাকচারের মধ্যেও তো স্টেয়ার থাকতে পারে, হ্যাঁ সাবস্ট্রাকচারের মধ্যেও স্টেয়ার থাকতে পারে, তখন ওটাকে আমি কোনটার আচ্ছা, অংশ হিসেবে গণ্য করব? এটা মেইনলি মানে আমাদের যেই সাবস্ট্রাকচার, এটাই আমি তোমাদেরকে বলতেছি, প্লিন্থ লেভেলের পরে যে পোর্শনটা থাকবে সেটা সব হলো আমরা সাবস্ট্রাকচার। এখন স্টেয়ারটা দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা আপার স্টোরিতে যেগুলো আছে সেগুলাতে আমরা স্টেয়ার কিন্তু ইউজ করি, তখন এটা সুপার স্ট্রাকচারের ভিতর পড়ে যাবে। ম্যাম আন্ডারগ্রাউন্ডে যদি হুম, আমার বেসমেন্ট যদি থাকে, তাহলে বেসমেন্টে তখন যাওয়ার জন্য তো হ্যাঁ, অবশ্যই তখন stair ওইটাকে আমরা থাকবে। সাবস্ট্রাকচার বলতে পারি। মেইনলি হলো আমাদের প্লিন্থ লেভেলের নিচে যা আসতেছে, যে জিনিসগুলো আসতেছে তখন সেটাকে আমি আমরা বলছি তখন আমি সাবস্ট্রাকচার। স্টেয়ারটাকে সুপার স্ট্রাকচারের অংশ বলবো, সাবস্ট্রাকচারের অংশ বলবো নাকি? না না না, একটু ভালো মতো দেখো ডেফিনেশনে যদি আমি আসি তাহলে একটু হয়তো তোমরা ক্লিয়ার হবা। একটু ভালো মতো ডেফিনেশনটা দেখো কি বলছে। সাবস্ট্রাকচারটা হলো আমাদের লোয়ার পোর্শন বিল্ডিং এর, যেটা কিনা আমাদের লোকেটেড থাকতেছে হলো বিলো দ্য গ্রাউন্ড লেভেল, গ্রাউন্ড লেভেলের নিচে থাকবে, এবং যেটা হলো আমাদের লোড ট্রান্সমিট করে নিবে, সুপার স্ট্রাকচার থেকে লোডটা ট্রান্সমিট করে নিবে এবং সাপোর্ট দিচ্ছে হলো সয়েলে, সেটাকে আমরা বলতেছি হলো সাবস্ট্রাকচার। তাহলে দেখো, এই যে যে বিল্ডিং এ যে লোডটা আছে সেটা হলো আমাদের ফাউন্ডেশনে যাচ্ছে এবং ফাউন্ডেশন থেকে হলো ট্রান্সমিট করে দিচ্ছে সয়েলে। তো ওই টাইপের আমরা স্ট্রাকচারটাকে বলবো হলো সাবস্ট্রাকচার। এখন সে যদি তোমার লোড ক্যারি করে ট্রান্সফার করে নিয়ে যায় তখন তুমি সাবস্ট্রাকচার বলতে পারবা। আর সুপার স্ট্রাকচারের ডেফিনেশনটাতে একটু দেখো কি বলছে। আমাদের গ্রাউন্ড লেভেলের উপরে যে পোর্শনটা থাকতেছে অ্যাবোভ, এবং আমাদের এটা হলো কিছু সার্ভিস প্রোভাইড করতেছে, লাইক ইন্টেন্ডেন্ট কিছু সার্ভিস, লাইক তোমার বিম একটা পারপাস প্রোভাইড করতেছে, কলাম একটা পারপাস প্রোভাইড করতেছে, অথবা স্ল্যাব একটা পারপাস প্রোভাইড করতেছে। সো ডিফারেন্ট টাইপের পারপাস থাকতে পারে এবং একটা সার্টেন কাজে তুমি ইউজ করতেছো, সেটাকে বলতেছে হলো সুপারস্ট্রাকচার। এবং এখানে দেখো এই যে দ্য পার্ট অফ দ্য সুপারস্ট্রাকচার লোকেটেড বিটুইন দ্য গ্রাউন্ড লেভেল অ্যান্ড দ্য ফ্লোর লেভেল ইজ নোন অ্যাজ প্লিন্থ। তাহলে আমাদের বুঝতে পারলাম যে প্লিন্থ লেভেলটা কি, যেটা হলো গ্রাউন্ড লেভেল এবং এখানে যে আরেকটা সার্টেন ডিস্টেন্স থাকতেছে এই যে ফ্লোর লেভেল, এই দুইটার ডিস্টেন্সের ডিফারেন্সটাকে আমরা বলতেছি হলো প্লিন্থ। এটাকে অনেক সময় আমরা পিএলও বলি। এখন স্ট্রাকচারটা দেখা যাচ্ছে একটা বিল্ডিং অনেক সময় প্লিন্থ লেভেল থেকেও শুরু হতে পারে, আবার গ্রাউন্ড লেভেল থেকেও শুরু হতে পারে। বাট সাবস্ট্রাকচার হলো তোমার লোড ট্রান্সফার করে ক্যারি করে নিয়ে একদম সয়েলে ট্রান্সমিট করে নিয়ে যাবে। সয়েলে ডাইরেক্ট যখন ট্রান্সমিট করতেছে তখন সেটাকে আমরা বলবো হলো সাবস্ট্রাকচার। এখন তোমার স্টেয়ারের যে লোডটা, সেটা অবভিয়াসলি যেটা করবে, আমার উপরে কিন্তু একটা বেসমেন্ট থাকবে। এটা যদি একটু দেখো এই ফিগারটা, এখানে ধরে নাও যে তোমার একটা স্টেয়ার আছে, এই স্টেয়ারটা কিন্তু এই স্ল্যাবে আসবে অথবা এই রুম, আমার যে ফ্লোরটা আছে সেই ফ্লোরে আসবে, সেই ফ্লোর থেকে আমার দেন তারপরে ফাউন্ডেশনে আসবে, তারপরে হলো ক্যারি করে নিয়ে যাবে। বাট এটাকে তখন কিন্তু আমরা বলবো না যে সাবস্ট্রাকচার, এই স্টারটা কিন্তু ডাইরেক্ট আমাদের লোড ক্যারি করে নিয়ে যাচ্ছে না। তাহলে এখন বুঝতে পারছো সাবস্ট্রাকচার কি আর সুপারস্ট্রাকচারটা কি? স্টেয়ারের লাস্টের ব্যাপারটা কি হবে? আচ্ছা, স্টেয়ারের লাস্টের ব্যাপারটা আমি একটু তোমাদের আবার বলতেছি। দেখো, আমরা এটা যখন আরেকটু পরে দেখতে পাবো, এই যে লোড টাইপে যখন দেখতে পাবো তখন হয়তো ক্লিয়ার হবে। আমি লোড টাইপ যখন পড়বো তখন আমি আবার একটু বলবো, বাট আপাতত জাস্ট একটুকু জেনে রাখো যে আমাদের বিল্ডিং এর দুইটা কম্পোনেন্ট থাকতেছে, একটা সাবস্ট্রাকচার আর একটা হলো সুপারস্ট্রাকচার। এখন সাবস্ট্রাকচারের ভিতর দেখো এই যে কি কি আসতেছে, আর সুপারস্ট্রাকচারের ভিতর কি কি আসতেছে সেটা একটু দেখো। আমি লোডের টাইপটা কিন্তু সামনে বলতেছি, একটু খেয়াল করো, সামনের দিকে গেলে হয়তো আরো ডিটেলস বুঝতে পারবা। মিস আরেকটু একটা জিনিস মিস, আমাদের যে ফিগারটা দেখাচ্ছিলেন ওটা একটু আরেকবার ওকে, যদি আমরা একদম সামারি করে দেখি তাহলে দেখো, আমাদের ফাউন্ডেশন থাকতে পারে, ওয়াল কলাম থাকতে পারে, ফ্লোর থাকতে পারে, রুফ, ডোর থাকতে পারে, এছাড়া স্টেয়ার লিফট থাকতে পারে অথবা বিল্ডিং,
ফিনিশেস থাকতে পারে। ফাউন্ডেশনটা আমাদের সাবস্ট্রাকচারের ভিতর যাবে। আর বাকি যেগুলো আছে দেখো ওয়াল আছে সেটা সুপার স্ট্রাকচারের ভিতর আসতেছে। তারপর ফ্লোর স্ট্রাকচার দ্বারা বোঝাচ্ছে যে আমাদের যেটা ফ্লোর। এখন ফ্লোর আর রুফের ভিতর একটু পার্থক্য আছে, সেটা যদি আমি এই ফিগারটা দেখি তাহলে বুঝতে পারবা। এই যে এখানে দেখো, তুমি যেটার উপর দাঁড়ায় থাকবা সেটা হলো তোমার ফ্লোর, এবং তার উপরে তোমার মাথার উপরে যে স্ল্যাবটা থাকবে সেটাকে আমরা বলবো হলো রুফ। তুমি যদি এই স্টোরিটার কথা চিন্তা করো, তুমি এখানে দাঁড়ায় আছো, তাহলে এটা এই যে গ্রিন যেই আমাদের স্ল্যাবটা আছে সেটা হয়ে যাবে তোমার ফ্লোর। আর ঠিক সেম ভাবে এটার উপরে তোমার কি স্ল্যাবটা আছে, তখন এটা হয়ে যাবে হলো আমাদের রুফ সেকেন্ড স্টোরিজ ক্ষেত্রে। থার্ড স্টোরির ক্ষেত্রে কি হবে, তোমার এটা হয়ে যাবে ফ্লোর, এটা হয়ে যাবে হলো রুফ। তাহলে ফ্লোর আর রুফ আমরা বুঝতে পারলাম, এবং ফ্লোর রুফ দুইটাই হলো আমাদের সুপারস্ট্রাকচারের ভিতর পড়বে। আর এরপরে দেখো আমাদের সুপারস্ট্রাকচারের ভিতর অলরেডি বললাম যে ডোর থাকতে পারে, উইন্ডো থাকতে পারে। এছাড়া আমাদের আপার স্টোরি গুলাতে মুভমেন্টের জন্য আমাদের স্টেয়ার থাকতে পারে। তো সেগুলা সবগুলা কিন্তু আমাদের সুপারস্ট্রাকচারের ভিতর চলে আসবে। এছাড়া আমাদের বিল্ডিং এ আরো কিছু এলিমেন্ট আছে যেগুলোকে আমরা বলি হলো বিল্ডিং ফিনিশেস। এখন বিল্ডিং ফিনিশের ভিতর কি কি আসতে পারে বলো তো? এছাড়া আর কি আসতে পারে বলো? টাইলস মোজাইক এটা তো বুঝলাম ফিনিশেস। এছাড়া আমরা যেটা করি প্লাস্টারিং করি, কিন্তু আমরা ফ্লোর ফিনিশ দেই না। তুমি যখন একটা ওয়াল কনস্ট্রাক্ট করলা, এরপরে তুমি সেটার উপর কি করো, প্লাস্টার দিয়ে দাও, সিমেন্টের একটা পেস্ট দিয়ে দাও। তারপরে হলো আমরা এটাতে কালার করি, অথবা একটু আগে যেটা বললো টাইলস প্রোভাইড করি অথবা মোজাইক প্রোভাইড করি, এই সবগুলো হলো বিল্ডিং ফিনিশের ভিতর চলে আসতেছে। তাহলে এগুলো হলো মোটামুটি আমাদের একটা বিল্ডিং এর কম্পোনেন্ট যেগুলো ফলো করতেছে একটা বিল্ডিং। আর মেইন কম্পোনেন্ট হলো সাবস্ট্রাকচার আর সুপারস্ট্রাকচার। এখন আমরা চলে আসি হলো বিল্ডিং এ কি কি লোড আসতে পারে। কি কি লোড আসতে পারে বিল্ডিং এর উপর আমাদের? যে আমাদের একটা বিল্ডিং এর ক্ষেত্রে ডেড লোড আসতে পারে, লাইভ লোড আসতে পারে, উইন্ড লোড আসতে পারে, আর্থকোয়াক লোড আসতে পারে। এছাড়া আরো কিছু স্পেশাল টাইপের লোড আসতে পারে। স্পেশাল টাইপের লোডের ভিতর কি বলতেছি, লাইক তুমি একটা বিল্ডিং এখানে ধরো কনস্ট্রাক্ট করলা, এটার আশেপাশে ধরো অনেক হেভি মেশিন আছে, এখানে ধরে নাও যে একটা মেশিন আছে, এই মেশিনের একটা সাডেন লোড কিন্তু এই বিল্ডিং এর উপর আসতে পারে, ইম্প্যাক্ট পড়বে এটার উপর, তখন ওইটাকে আমরা বলি যে স্পেশাল টাইপের লোডিং এর ভিতর। বাট ইন জেনারেল কেসে দেখো আমাদের ডেড লোড আছে, আর ইম্পোজ লোডের ভিতরই পড়তেছে লাইভ লোড, তারপর উইন্ড লোড আছে, আর্থওয়ার্ক লোড আছে, আর স্পেশাল লোড। এখন দেখো এখানে আরেকটা টাইপেরও লোড আছে, সেটা হলো স্নো লোড। যেখানে শীত প্রধান দেশ সেখানে দেখবা যে অল টাইমই স্নোইং হয়, কিন্তু এখন এই স্নোটা আমাদের বিল্ডিং এর উপর একটা সার্টেন এবং অনেক সার্টেন অ্যামাউন্টের লোড প্রোভাইড করে থাকে। সো আমি যখন বিল্ডিংটা কনস্ট্রাক্ট করব, অবভিয়াসলি আমার স্নোর যে লোডটা আসতেছে সেটা কনসিডার করতে হবে। বাট এটা সব কান্ট্রিতে কিন্তু ওরকম ভাবে কনসিডার করে না, যেগুলো শীত প্রধান দেশ সেখানে আমরা এটা কনসিডার করব। আমাদের দেশে স্নোটা অতটা ইফেক্টিভ না। মোটামুটি আমাদের বিল্ডিং এ দেখা যাচ্ছে এই টাইপের লোড আসতে পারে, যে ডেড লোড। এখন ডেড লোডটা কি সেটা একটু দেখো, এই যে যে ফিগারটা দেখলাম, এখানে যদি আমি কম্পোনেন্ট গুলা দেখি, এটা হলো আমাদের স্ল্যাব ছিল, এটা হলো বিম ছিল, এটা কলাম ছিল। সিমিলারলি এই যে দেখো, এটা স্ল্যাব আছে, এখানে নিচে হয়তো বিম আছে। এখন এই যে যে স্ল্যাবটা যে তুমি করতেছো, এটা কি অবভিয়াসলি কি কনক্রিটের করতেছো অথবা যে কোনো একটা ম্যাটেরিয়াল দিয়ে করতেছো। তাহলে যেই ম্যাটেরিয়াল দিয়ে করো না কেন, সেটার কিন্তু তার নিজস্ব সেলফ ওয়েট আছে। সো একটা স্ট্রাকচারের যে সেলফ ওয়েটটা আছে সেটাকে আমরা ডেড লোড হিসেবে কনসিডার করব। লাইক এই কলামের যে লোডটা আছে অথবা যেই সেলফ ওয়েট সেটা হবে ডেড লোড, এই বিমের যে সেলফ ওয়েট সেটা হয়ে যাবে হলো আমাদের ডেড লোড,
স্ল্যাবের যে লোডটা সেটা হবে হলো আমাদের ডেড লোড। আর লাইভ লোড হিসেবে যদি আমি কনসিডার করি, আমাদের হিউম্যানের যেই লোডটা আছে অথবা বিভিন্ন ফার্নিচার থাকতে পারে অথবা যেই লোড গুলা হলো মুভেবল, সেগুলাকে আমরা বলতেছি হলো লাইভ লোড। এই যে ইম্পোজ লোড, যেটা হলো আমরা ইম্পোজ করতেছি একটা স্ট্রাকচারের উপর, তাহলে এই টাইপের হলো আমাদের লোড আসতে পারে। আর একটা স্ট্রাকচার যখন আমি ডিজাইন করব, এই যে একটু আগে কিন্তু আমরা অকুপেন্সি পড়ে আসলাম, সেখানে আমি একটা টার্ম বলেছিলাম ডিজাইন। তো ডিজাইন করার ক্ষেত্রে অবভিয়াসলি আমাদের ডেড লোড, লাইভ লোড এবং স্নো লোড, আর্থওয়ার্ক লোড এগুলো কনসিডার করে ডিজাইন করতে হবে। আচ্ছা, এটা রিপিট আসছে। এরপরে যেটা আসতেছে সেটা হলো ফ্রেম স্ট্রাকচার, আর হলো আমাদের আরেকটা টাইপের স্ট্রাকচার আছে সেটা হলো লোড বেয়ারিং স্ট্রাকচার। এখন ফ্রেম স্ট্রাকচারটা কি সেটা আমি একটু যদি দেখি, আমাদের স্ট্রাকচার দুই টাইপের হতে পারে। আমরা তো বিল্ডিং দেখলাম, এখন এই বিল্ডিং কে আমরা দুইটা নামে বলতে পারি, একটা ফ্রেম স্ট্রাকচার বলতে পারি, আবার একটা লোড বেয়ারিং স্ট্রাকচার। তো ফ্রেম স্ট্রাকচারটা কি হচ্ছে সেটা দেখো, আমাদের একটা কম্বিনেশন থাকবে, যে কম্বিনেশনে আমাদের বিম থাকবে, কলাম থাকবে, স্ল্যাব থাকবে। তার মানে এই তিনটা কম্পোনেন্ট তো আমাদের মাস্ট থাকবেই, এবং এই তিনটা কম্পোনেন্ট কি আমাদের সুপার স্ট্রাকচার। কিন্তু যে কম্পোনেন্ট গুলো আমাদের ল্যাটারাল লোড রেজিস্ট করবে এবং গ্র্যাভিটি লোড হলো রেজিস্ট করবে। তার মানে দেখো, আমাদের এটা হলো কলাম, এখানে বিম আছে আর উপরে স্ল্যাব। সো এই পাশ থেকে যখন লোড আসবে, এই লোডটা যাতে সে রেজিস্ট করতে পারে এরকম ভাবে একটা কম্বিনেশন তৈরি করতে হবে। সেম ভাবে আমাদের এই ফ্লোরের লোডটা কি নিচের ফ্লোরে আসবে, এই ফ্লোরের লোডটা কি নিচের ফ্লোরে আসবে, দ্যাট মিন্স আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে অথবা লোড কাজ করবে। তাহলে এই যে যে বিমটা, এখানে যে বিমটা থাকবে সে যাতে গ্র্যাভিটি লোডটা নিতে পারে, অথবা এখানে কম্বিনেশনটাই যাতে এমন ভাবে করা হয় যাতে সে গ্র্যাভিটি এবং ল্যাটারাল দুইটা লোডই নিতে পারে। তো ওই কম্বিনেশন অথবা ওই টাইপের স্ট্রাকচারটাকে আমরা বলবো হলো ফ্রেম স্ট্রাকচার। এবং ফ্রেম স্ট্রাকচার দেখা যাচ্ছে যে আমাদের লার্জ অ্যামাউন্টের যে লোডটা আসছে সেই লোডটা ক্যারি করতে পারে। কারণ মিস ল্যাটারাল লোডটা কি মিস? আচ্ছা, ল্যাটারাল লোডটা হলো তোমার হরিজন্টাল বরাবর যে লোডটা আসবে, এই যে হরিজন্টাল বরাবর। এখন আমাদের যখন উইন্ড ফ্লো হবে তখন উইন্ডের লোডটা কি এই বরাবর আসবে না, এই বরাবরটা আসবে, তাই না? আবার এই স্ট্রাকচারটা যখন তুমি এদিক থেকে কনসিডার করতেছো এটা তখন ল্যাটারাল লোড, আবার যদি তুমি এই দিকে কনসিডার করো তখন এই বরাবর ল্যাটারাল লোড আসতেছে, এই বরাবর ল্যাটারাল লোড গুলো আসতেছে। তার মানে হরিজন্টাল বরাবর যে লোড গুলো আসতেছে সেটাকে আমরা বলতেছি ল্যাটারাল লোড। এই যে ল্যাটারালি লোড হচ্ছে, এটা হলো উইন্ডের লোডটা। সো তোমার কম্বিনেশনটা এমন হতে হবে যাতে উইন্ড লোড সে রেজিস্ট করতে পারে। বুঝা গেছে? জি মিস। আচ্ছা, এখন ফ্রেম স্ট্রাকচারটা আমরা কেন করতে পারি, কারণ হলো দেখা যাচ্ছে যে আমাদের অনেক সময় অনেক বেশি লোড আসতে পারে, এই যে যে ল্যাটারাল যে লোডটা এবং গ্র্যাভিটেশনাল লোডটা অনেক বেশি প্রোভাইড হতে পারে। এখন তোমার লোড যত বেশি হবে মোমেন্ট কি তত বেশি হবে না? মোমেন্ট তো পড়ছো, মোমেন্ট কি কেউ একজন বলো তো? কিন্তু পারপেন্ডিকুলার ডিসটেন্স। হ্যাঁ, ফোর্স ইনটু সেটা পারপেন্ডিকুলার ডিসটেন্স। তো আমার যখন লোডটা বেড়ে যাবে তখন মোমেন্টটাও কিন্তু বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা হলো ফ্রেম স্ট্রাকচার প্রোভাইড করি অথবা ফ্রেম স্ট্রাকচারটা আমরা কনস্ট্রাক্ট করি। কারণ ফ্রেম স্ট্রাকচারটা হলো আমাদের এই যে লার্জ অ্যামাউন্টের যে মোমেন্টটা আসছে সেটা ওভারকাম করতে হেল্প করে। এখন দেখো, আবার ফ্রেম স্ট্রাকচারের হলো কিছু কম্বিনেশন আছে, লাইক রিজিড ফ্রেম হতে পারে অথবা ব্রেসিং টাইপের ফ্রেম স্ট্রাকচার হতে পারে। রিজিড ফ্রেম দ্বারা বোঝাচ্ছে যে আমাদের এই যে যে জয়েন্ট গুলা যে আছে
আমাদের যে সাপোর্ট কন্ডিশন, তোমরা হয়তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে করছো, আমাদের 3টা টাইপের সাপোর্ট থাকে। সাপোর্ট গুলো কি কি কেউ একজন বলো। সাপোর্ট তো পুরো মিস একটা করে। পিন তারপর রোলার সাপোর্ট, তারপর ফিক্স সাপোর্ট। হ্যাঁ, পিন, রোলার, ফিক্স সাপোর্ট। এখন আমাদের যে ফ্রেম স্ট্রাকচারটা আছে, ফ্রেম স্ট্রাকচারটা যদি এরকম চিন্তা করি, এই যে দেখো, এটা হলো আমাদের কলাম, আর এটাকে যদি বিমের মতো চিন্তা করি অথবা বিম চিন্তা করি, তাহলে এটা একটা স্ট্রাকচার দাঁড়াচ্ছে। এখন এই যে যে জয়েন্টটা আছে, এই জয়েন্টের সাপোর্ট কন্ডিশনের উপর আমরা বলতে পারি যে আমাদের এটা পিন ইন্ডেড নাকি ফিক্সড ইন্ডেড। অনেক সময় দেখা যাচ্ছে সাপোর্টে আমাদের ফিক্সড সাপোর্ট থাকতে পারে, আবার অনেক সময় পিন টাইপের সাপোর্টও থাকতে পারে, আবার রোলার টাইপেরও থাকতে পারে। তো এই সাপোর্ট কন্ডিশনের উপরে আমরা সাব ডিভিশন করে থাকি, লাইক পিন ইন্ডেড আর ফিক্স ইন্ডেড। আর ব্রেসিং ফ্রেম স্ট্রাকচারের ভিতর আবার 2টা টাইপের ক্লাসিফাই করি, সেটা একটু দেখো। একটা গ্যাবেল টাইপের ফ্রেম আর একটা পোর্টাল টাইপের ফ্রেম। গ্যাবেল ফ্রেমের স্ট্রাকচারটা হলো কিছুটা এরকম, এই যে এই টাইপের স্ট্রাকচারটাকে আমরা বলি হলো গ্যাবেল টাইপের। এই যে দেখো, ইনক্লাইন্ড হলো আমাদের পোর্শনটা থাকবে, টপ স্টোরি অথবা রুফটা ইনক্লাইন্ড থাকবে, আর এই পাশে 2টা সাপোর্ট থাকবে, কলাম সাপোর্ট, আর নিচে হলো সাপোর্ট কন্ডিশন থাকবে, ফিক্স থাকতে পারে অথবা পিন থাকতে পারে। এবং এটা এই টাইপের হোক, স্টোরি হতে পারে, 2টা স্টোরিও হতে পারে। এই টাইপের স্ট্রাকচারটাকে আমরা বলি হলো গ্যাবেল ফ্রেম। পোর্টাল ফ্রেমটাও হলো সিমিলার টাইপের, এই যে এরকম টাইপের, আরো অনেকগুলো ফ্রেম একসাথে কম্বাইন্ডলি থাকবে। তো আমি যদি একটু ডেফিনেশনে দেখি, এখানে দেখো তোমার রিজিড ফ্রেম স্ট্রাকচার বলে দেওয়া আছে। আর ব্রেসিং, যেটা আমি অলরেডি গ্যাবেলের ফিগার দেখাইছি, তোমরা নেটে সার্চ দিলে গ্যাবেল ফ্রেম টাইপের স্ট্রাকচারের ফিগার গুলা দেখতে পাবা। এখানে দেখো রিজিড ফ্রেমে কি বলছে, আমাদের যে ডিফরমেশন আছে, সেই ডিফরমেশন যাতে রেজিস্ট করতে পারে, সেই টাইপের স্ট্রাকচারটাকে আমরা বলবো হলো রিজিড স্ট্রাকচার। রিজিড দ্বারা বোঝাচ্ছে ফিক্সড। এখন দেখো, এখানে যদি একটা কলাম ছিল, তোমার এই পাশ থেকে লোড আসতেছে, এখন এই কলামটা কিন্তু ডিসপ্লেসড হয়ে এখানে চলে আসবে যদি নিচে কোনো সাপোর্ট না থাকে। তো এই কলামটা ধরে রাখার জন্য আমরা এখানে হলো একটা সাপোর্ট দিয়ে দিব, তাহলে এই বরাবরে সে ফিক্স থাকতেছে। তো এটাকে আমরা বলতেছি রিজিড স্ট্রাকচার। এবং যে রিজিড স্ট্রাকচারটা থাকতেছে, সেখানে হলো আমাদের বিম এবং কলামটা হলো আমরা মনোলিথিক্যালি কাস্টিং করতেছি অথবা মনোলিথিক্যালি। এখন মনোলিথিক্যালি কি সেটা আমাকে একটু বলো। স্যার অলরেডি তোমাদের ফার্স্ট ক্লাসে একটা টার্ম বলছিল মনোলিথিক্যালি। This beam and slab casted at the same time. হ্যাঁ, আমরা যদি একসাথে কাস্টিং করি অথবা জয়েন্টটা যদি একসাথে থাকে অথবা ফর্মওয়ার্কটা যদি একটা থাকে, সেটার পরে আমরা কাস্টিং করে দিলাম একসাথে, সেই টার্মটাকে আমরা বলি হলো মনোলিথিক্যালি। দ্যাট মিনস এখানে এই যে দেখো আরেকটা জয়েন্ট থাকতেছে, একটু আগেই দেখাইছিলাম এই যে জয়েন্ট। তাহলে আমরা একসাথে যখন কাস্টিং করতেছি সেটাকে আমরা বলতেছি মনোলিথিক্যালি, এবং জয়েন্টটা রিজিড থাকতেছে, এই যে জয়েন্টটা রিজিড থাকবে, এবং এটা হলো আমাদের ডিফরমেশন রেজিস্ট করবে। ডিফরমেশন দ্বারা বোঝাচ্ছে তোমার একটা স্ট্রাকচারের উপর লোড আসবে, সেটা কিছুটা বেঁকে যেতে পারে অথবা ডিফর্ম হয়ে যেতে পারে। তাহলে এইখান থেকে এই যে এতটুকু যে পোর্শন, সেই ডিস্টেন্সটাকে আমরা বলি হলো ডিফরমেশন। মানে ডিসপ্লেসমেন্টটাকে ওয়ান কাইন্ড অফ আমরা টার্ম হিসেবে বলতেছি ডিফরমেশন। আর ব্রেসিং এর ক্ষেত্রে কি আসে সেটা একটু দেখো। আমাদের অনেক সময় ল্যাটারাল যে লোডটা আছে সেটা অনেক বেশি চলে আসতে পারে, তার মানে এই হরিজন্টাল লোডটা বেশি চলে আসতে পারে। সেই ক্ষেত্রে আমাদের সারফেস এরিয়াটা বাড়ানোর জন্য আমাদের যে বিমটা আছে, বিমটাকে আমরা ইনক্লাইন ভাবে দিতে পারি। ইনক্লাইন ভাবে দিলে দেখা যাচ্ছে যে আমাদের যেই সারফেস এরিয়া সেটা বেড়ে যাচ্ছে, এবং সে লোড যেটা আছে সেটা ভালো মতো রেজিস্ট করতে পারবে। এই যে দেখো, রেজিস্ট্যান্স increase their resistance against the lateral force এবং sideways force due to applied load. তো সেই ক্ষেত্রে আমাদের ডায়াগোনাল মেম্বার প্রোভাইড করি, এটাকে বলা হয় হলো ডায়াগোনাল মেম্বার। ইনক্লাইন ভাবে তোমরা করতেছো।
তাহলে আমি তোমাদের একটা একটু ফিগার দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবা। এই যে দেখো এখানে দেখো আমাদের একটা কলাম আছে এবং আমাদের যে ডায়াগোনাল মেম্বার আমরা দিয়ে দিচ্ছি, যেটা কিনা আমাদের ল্যাটারাল লোড রেজিস্ট করবে। এবং এই টাইপের স্ট্রাকচারে আমাদের ল্যাটারাল লোড রেজিস্টিংটা ইনক্রিজ হয়, লোডটা মানে রেজিস্ট করার ক্যাপাসিটি বেড়ে যায়। সো অনেক সময় দেখা যাচ্ছে যে তোমার টপ স্টোরি বিল্ডিং গুলাতে আমাদের উইন্ডের প্রেসারটা অনেক বেশি থাকে। সেই উইন্ড প্রেসারটা আমাদের রেজিস্ট করার জন্য আমরা গ্যাবেল টাইপের অথবা ডায়াগোনাল মেম্বার প্রোভাইড করতে পারি। এই যে ফ্রেম সিস্টেম ইজ মোর ইফেক্টিভ দেন রিজিড ফ্রেম সিস্টেম, তার মানে এই টাইপের ফ্রেম সিস্টেমটা হলো আমাদের রিজিড যে ফ্রেমটা আছে সেটা থেকে আরো ইফেক্টিভ। এবং তখন ইফেক্টিভ যখন হলো আমাদের ল্যাটারাল ফোর্সটা অনেক বেশি থাকবে। কারণ একটা 10 তলা বিল্ডিং এর টপ স্টোরিতে দেখবা যে আমাদের উইন্ডের প্রেসার অথবা ফোর্সটা অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আমরা হয়তো ডায়াগোনাল মেম্বার প্রোভাইড করতে পারি। আর এছাড়া দেখো পিন ইনডেটের ক্ষেত্রে তো অলরেডি বললাম যে সাপোর্ট কন্ডিশন যদি পিন হয় অথবা সাপোর্ট কন্ডিশন যদি আমাদের ফিক্সড হয় সেই ক্ষেত্রে আমরা বলতে পারি। আর গ্যাবেল ফ্রেমে অবভিয়াসলি একটা পিক পয়েন্ট থাকবে টপে। আর পোর্টাল ফ্রেমটা কিছুটা আমাদের ডোরের মতো, কারণ দেখো আমি অলরেডি এরকম টাইপের স্ট্রাকচার দেখালাম তোমাদের। এই যে এরকম উপরে আরো থাকতে পারে, এই টাইপের স্ট্রাকচারটাকে আমরা বলি হলো পোর্টাল ফ্রেম। এটা দেখা যাচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল অথবা কমার্শিয়াল বিল্ডিং যেগুলো আছে সেগুলোতে আমরা পোর্টাল ফ্রেম ইউজ করি। তাহলে আমরা টাইপ বুঝতে পারলাম। এখন এটা তো আমরা ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে বলছি, এবং ফ্রেম স্ট্রাকচারে আমাদের অবভিয়াসলি বিম থাকতেছে, কলাম থাকতেছে, আবার স্ল্যাব থাকতে পারে। মানে ওইটাকে যদি আমি এই যে এটাকে যদি আমি বিম হিসেবে না কনসিডার করি, স্ল্যাব হিসেবে আমি কনসিডার করতে পারি, বাট এই কম্বিনেশন তোমার থাকবে। আরেকটা টাইপের বলেছিলাম সেটা হলো লোড বিয়ারিং ওয়াল। লোড বিয়ারিং ওয়ালের ক্ষেত্রে দেখো আমাদের একটা ওয়াল থাকবে, যেই ওয়ালটা কিনা আমাদের লোড ক্যারি করে ফাউন্ডেশনে নিয়ে যাবে। ঠিক আছে, এই টাইপের স্ট্রাকচারটাকে আমরা বলি হলো লোড বিয়ারিং ওয়াল। এখন ফ্রেম স্ট্রাকচার এবং লোড বিয়ারিং স্ট্রাকচারের ভিতর কিছু ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা মেইনলি হলো লোড ট্রান্সফার পথের উপর ডিপেন্ড করতেছে। এটা আমরা এখন দেখবো। একটু আগে তোমাদেরকে বলেছিলাম স্টেয়ারেরটা আমি বলবো, এটা একটু দেখলে বুঝতে পারবা। আর এখানে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজও আছে, সেটা আমরা পরে দেখবো। আগে আমরা লোড ট্রান্সফার পথটা একটু কনসিডার করে আসি। এখন দেখো আমরা ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে যদি আসি, ফ্রেম স্ট্রাকচারে আমাদের কি থাকবে, লোডটা ট্রান্সফার হবে হলো স্ল্যাব, বিম, কলামের মাধ্যমে হলো আমাদের লোড ট্রান্সফার হবে। তাহলে তুমি যদি একটু কনসিডার করো, আমরা যখন একটা স্ট্রাকচার কনস্ট্রাকশন করি তখন কিন্তু আমরা নিচে থেকে কনস্ট্রাকশন করা শুরু করি। নিচে থেকে মানে ফার্স্টে ফাউন্ডেশন করি, তারপরে বিম করি, তারপরে হয়তো বিমের আগে কলাম করি, ফাউন্ডেশন, তারপরে কলাম, তারপরে বিম আর স্ল্যাব একসাথে আমরা কাস্টিং করতে পারি অথবা কনস্ট্রাক্ট করি। বাট যখন লোডটা ট্রান্সফার হবে তখন হলো ঠিক রিভার্স। তার মানে স্ল্যাবের লোডটা ফার্স্টে তোমার যাবে হলো বিমে। তার মানে দেখো এটা যদি স্ল্যাব হয় এই লোডটা তোমার বিমে আসবে, বিমের লোডটা চলে যাবে হলো তোমার কলামে। তাহলে এখন এখানে টোটাল লোড আসলো, এই লোডটা চলে যাবে কলামে, দেন তারপরে হলো পরবর্তী কলামে যাবে। এরকম ভাবে কলাম, যে কয়টা কলাম থাকবে অথবা যে স্টোরি থাকবে সবগুলা স্টোরির লোডটা হলো কলামে চলে যাবে। সো কলামে যাওয়ার পরে লাস্ট যেটা থাকে সেটা হলো আমাদের ফাউন্ডেশন থাকে। তার মানে আমাদের ফাউন্ডেশনে এখানে একটা লোড আসলো, এই লোডটা হলো আমাদের সয়েলে ট্রান্সফার করে দিচ্ছে অথবা ট্রান্সমিট করে দিচ্ছে। তাহলে অনেক সময় তোমাদের কোশ্চেন করা হয় যে আমরা ফাউন্ডেশন কেন প্রোভাইড করি। ফাউন্ডেশনটা প্রোভাইড করা হয় এই কারণে, যেটা কিনা আমাদের একটা স্ট্রাকচারের
অথবা একটা সুপার স্ট্রাকচারের লোডটা সে সয়েলে ট্রান্সমিট করে দিচ্ছে অথবা ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। এখন দেখো, এটা তো ফার্স্ট স্টোরিতে গেল, সেকেন্ড স্টোরিতে কি হবে? আমাদের স্ল্যাবের লোডটা বিমে আসবে, বিমের লোডটা হলো কলামে চলে যাবে। তাহলে এখানের একটা লোড ছিল, এখানে আরেকটা লোড, এই দুইটা লোড অ্যাড হয়ে হলো আমাদের থার্ড কলামে চলে আসবে অথবা নিচের যে কলামটা আছে সেখানে চলে যাবে। তাহলে ট্রান্সফার অবভিয়াসলি এই সিস্টেমে অথবা এই ফ্লো চার্ট মেনটেন করে হবে। স্ল্যাবের লোড বিমে যাবে, বিমের লোড কলামে, যতগুলা কলাম থাকবে এরকম ভাবে ট্রান্সফার হবে, লাস্টে যাবে ফাউন্ডেশনে। এটা হলো ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে। এখন অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের কিছু স্ট্রাকচারে আমাদের বিম নাও থাকতে পারে। এখানে দেখো একটা ফিগার তোমাদের দেখানো আছে, কিছু স্ট্রাকচারে আমরা বিম ছাড়াও কনস্ট্রাক্ট করি, ওই টাইপের স্ট্রাকচারটাকে বলা হয় হলো ফ্ল্যাট প্লেট অথবা ফ্ল্যাট স্ল্যাব। তোমরা যখন স্ল্যাব চ্যাপ্টারটা পড়বা তখন আরো ডিটেলসে জানবা। তাহলে এটা কিন্তু অনেক সময় তোমাদের কোশ্চেন করা হয় যে একটা স্ট্রাকচারে কি আমরা বিম ছাড়া কি কনস্ট্রাকশন করা পসিবল কি পসিবল না। যদি পসিবল হয়ে যায় তাহলে ওই টাইপের স্ট্রাকচারকে আমরা কি বলি? ফ্ল্যাট প্লেট অথবা ফ্ল্যাট স্ল্যাব। এই যে এটা হলো আমাদের একটা ফ্ল্যাট প্লেটের ফিগার দেওয়া আছে, এখানে কোনো প্রকারের বিম নেই, আমাদের স্ল্যাব আছে, কলাম। তাহলে সেখানে লোড ট্রান্সফারটা কিভাবে হবে একটু দেখো। আমাদের স্ল্যাবের লোডটা কলামে আসবে, এখানে এই যে পাশের কলামে আসবে, দেন তারপর হলো পরবর্তী কলামে যাবে, আবার এই স্ল্যাবের লোডটাও আবার কলামে চলে আসবে। তাহলে উপরের কলামের লোড আর এখানে এই যে স্ল্যাবের লোড অ্যাড হয়ে আস্তে আস্তে নিচে অথবা ফাউন্ডেশনে চলে যাবে। তাহলে দেখো স্ল্যাব, তারপরে কলামে আসতেছে, এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম, নিচে একটা কলাম, এই যে কলাম, এরপরে আমাদের ফাউন্ডেশনে যাচ্ছে এবং তারপরে হলো আমাদের সয়েলে যাচ্ছে যদি বিম না থাকে। আর যদি বিম থাকে তাহলে অবভিয়াসলি আগে বিমে ট্রান্সফার হবে। তাহলে ফ্রেম স্ট্রাকচারে তোমার লোড ট্রান্সফারিং পথ অথবা প্রসেসটা কি বুঝতে পারছো? এবং এটা কিন্তু আমরা সেলফ ওয়েটেডটা অথবা আমাদের যে ডেড লোডটা আছে সেটা হলো আমরা ট্রান্সফারিং দেখতেছি। জি মিস, বুঝেছি। আচ্ছা, এরপরে এখন আমি চলে আসতেছি, দেখো আমাদের অনেক সময় দেখা যাচ্ছে অনেকগুলা বিম থাকতে পারে বাট প্রসেস তোমার সেম। যদি বিম থাকে তাহলে অবভিয়াসলি বিমের লোড আগে যাবে, দেন তারপরে কলামে আসবে। তাহলে অনেক সেকেন্ডারি টাইপের বিম থাকতে পারে, তাহলে সবগুলা লোড হলো আগে একটা বিমে আসতেছে দেন তারপরে কলামে যাচ্ছে। এখন আমি যদি এখানে আরেকটা জিনিস একটু দেখো, লোড বেয়ারিং স্ট্রাকচারেরটা আমরা একটু দেখবো। লোড বেয়ারিং স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের যেটা থাকবে, এখানে আমাদের ওয়াল থাকতেছে এবং এই ওয়ালটা হলো আমাদের লোড ক্যারি করে নিয়ে যাচ্ছে। তার মানে আমি ফার্স্টের দিকে তোমাদেরকে বলেছিলাম যে আগের যে বাসাগুলো আছে অথবা 1 স্টোরি বিল্ডিং অথবা 2 স্টোরি বিল্ডিং যেগুলো আছে সেগুলাতে দেখবা অনেক সময় কিন্তু বিম কলাম কিন্তু থাকে না, ওয়ালের উপরে একটা ছাদ থাকে, ওরকম টাইপের স্ট্রাকচার। তাহলে সেই টাইপের স্ট্রাকচার গুলাকে আমরা বলি হলো লোড বেয়ারিং স্ট্রাকচার। এবং লোড বেয়ারিং স্ট্রাকচার গুলাতে আমার লোড ট্রান্সফার হবে স্ল্যাব থেকে ওয়ালে যাবে, যদি অনেকগুলা ওয়াল থাকে তাহলে এই যে ওয়ালের মাধ্যমে ট্রান্সফার হবে। ওয়ালের লোডটা হলো ডাইরেক্ট চলে যাবে হলো আমাদের ফাউন্ডেশনে, তারপরে হলো সয়েলে যাচ্ছে। তাহলে মেইনলি হলো আমাদের এখানে কোনো কলামের মাধ্যমে কিন্তু ট্রান্সফার হচ্ছে না। এখন আবার অনেক টাইপের আমাদের লোড বেয়ারিং স্ট্রাকচারে দেখা যাচ্ছে আমরা যে বিম প্রোভাইড করি, কলাম তো দেই না, কলামের অল্টারে দেখা যাচ্ছে ওয়াল দিচ্ছি, বাট যদি বিম থাকে তাহলে যেটা হয় স্ল্যাবের লোডটা আমাদের বিমে যায়, বিমের লোডটা আস্তে আস্তে ওয়াল থেকে ফাউন্ডেশনে যে আমরা সয়েলে প্রোভাইড করে দিই। তাহলে এই ছিল মোটামুটি আমাদের ফ্রেম স্ট্রাকচার। মিস মিস সেকেন্ড সেকেন্ড যেটা স্ল্যাব ওয়াল ওয়াল ওয়াল, ওইটাতে কি মিস কলাম যদি না থাকে তাহলে সেক্ষেত্রে মানে আমার ওয়াল মানে ওয়ালের মাধ্যমে লোডটা হ্যাঁ, ট্রান্সফার হচ্ছে। লোড বেয়ারিং ওয়ালের ক্ষেত্রে তোমার ওয়ালের ভিতরে ওয়ালটাই হলো মেইনলি লোড ট্রান্সফার করে নিয়ে যাবে, ওয়ালই লোড ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে। ফ্রেম স্ট্রাকচারে যেটা দেখো আমার কলামটাই লোড ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে ফাউন্ডেশনে, বাট লোড বেয়ারিং এ আমার মেইনলি ফাউন্ডেশন পর্যন্ত তোমার লোড আনতে হবে,
সেখানে ওয়ালটা কাজ করতেছে। ঠিক আছে? জি মিস। ওকে, তাহলে আমরা ফ্রেম স্ট্রাকচার বুঝলাম আর লোড বেয়ারিং স্ট্রাকচার বুঝলাম। এখন তোমাদের মনে হয় অথবা তোমরা এই যে লোড ট্রান্সফারিং পথ থেকে কি মনে হচ্ছে কোনটা বেটার? তোমরা বলো। ফ্রেম স্ট্রাকচার বেটার। ফ্রেম স্ট্রাকচারটা বেটার, কেন বেটার? বেশি লোড প্রোভাইড করতে পারে। এক্স্যাক্টলি। আমাদের দেখো, আমরা যখন লোড বেয়ারিং ওয়ালে করতেছি, তোমার যখন এটা দেখো আমাদের কয়টা আসতে, এটা তো হয়তো ওয়ান স্টোরি বিল্ডিং হতে পারে, যখন অনেক মাল্টি স্টোরি বিল্ডিং হয়ে যাবে তখন দেখা যাচ্ছে যে আমাদের লোডটা কিন্তু বাড়বে, ডেড লোডটা অথবা সেলফ ওয়েটটা বাড়তে থাকবে। তো একটা ওয়ালের ক্ষেত্রে এত লোড ক্যারি করা কিন্তু পসিবল না, তখন স্ট্রাকচারটা আমাদের ফেল করে যায়। সো আমরা এখানে দেখা যাচ্ছে লো স্টোরি বিল্ডিং অথবা লো রাইজ যে বিল্ডিং গুলা, সেখানে আমাদের লোড বেয়ারিং ওয়াল পসিবল। বাট যখন তুমি 20 তলা 30 তলা অথবা মাল্টি স্টোরি বিল্ডিং যখন করবা, হাই রাইজ বিল্ডিং, সেখানে আমাদের এটা আর অ্যাপ্লিকেবল না। তখন আমরা ফ্রেম স্ট্রাকচারে চলে যাব, এই যে দেখলাম। কারণ ফ্রেম স্ট্রাকচার আমাদের একটু আগে আমরা এটা অ্যাডভান্টেজ পড়ছিলাম যে আমাদের মুভমেন্ট যে বেশি প্রডিউস হচ্ছে সেটা কিন্তু সে ওভারকাম করতে পারে অথবা ক্যারি করে সে ফাউন্ডেশনে নিয়ে যেতে পারবে। আর লোড বেয়ারিং স্ট্রাকচারে দেখা যাচ্ছে আমাদের ওয়ালটা তখন উইক হয়ে যায়, এত সার্টেন অ্যামাউন্টের লোড সে নিতে পারে না। তাহলে এখন আমরা যদি ডিফারেন্সটা দেখি, এখান থেকেই তুমি বুঝতে পারবা যে আমাদের লোড ট্রান্সফারিং পাথ কিভাবে হচ্ছে এবং কোনটার রেজিস্ট্যান্স কিরকম। এই যে দেখো, মাল্টি স্টোরিতে আমরা এটা কনস্ট্রাক্ট করতে পারি, বাট যখন হাই রাইজ বিল্ডিং হয়ে যাবে তখন আমাদের এটা লিমিটেড স্টোরিতে আমরা শুধু লোড বেয়ারিং করতে পারবো। তাহলে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ বুঝলাম। আর এই লোড ট্রান্সফার পথ এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা যদি না বুঝো তাহলে তোমরা যখন স্ট্রাকচার থার্ড ইয়ারে যখন চলে যাবা অথবা উঠবা, তখন যে আমাদের কিভাবে লোড ট্রান্সফার হচ্ছে সেটা অথবা ম্যাথ কিন্তু করতে পারবা না, ডিজাইন করতে পারবা না। তোমাকে তখন দিয়ে দিবে একটা স্ট্রাকচার দিয়ে দিবে, দিয়ে বলবে যে কলামে কতটুকু লোড আসতেছে সেটা দেখো। তুমি যদি নাই জানো যে কলামে আমাদের বিমের লোড আসবে, স্ল্যাবের লোড আসবে, তাহলে কিন্তু তোমার ক্যালকুলেশন ভুল হয়ে যাবে। তাহলে মোটামুটি আমরা ফ্রেম স্ট্রাকচার বুঝতে পারছি এবং এটা কম্পোনেন্ট গুলাও বুঝতে পারছি। আর এই যে দেখো, আমরা এই সুপার স্ট্রাকচার এবং সাব স্ট্রাকচার অলরেডি পড়ছি। এরপরে যেটা আসতেছে সেটা হলো আমরা কিছু হলো বিল্ডিং এর যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো হয়তো ফিগার দেখবো অথবা কিছু টার্ম আমরা শিখবো। আমরা ফাউন্ডেশন সম্পর্কে মোটামুটি অলরেডি দেখছি, যেটা কিনা আমাদের হলো লোড ট্রান্সফার করে নিয়ে যায়, এই যে সকল প্রকার লোড, এবং লোডটা আসতেছে কোথা থেকে? সুপার স্ট্রাকচার থেকে কিন্তু। আর প্লিন্থ লেভেল তো অলরেডি বলছি, প্লিন্থ লেভেলটা হলো গ্রাউন্ড লেভেলের ইমিডিয়েটলি উপরে থাকে, যেখান থেকে কিনা আমাদের ফ্লোরটা স্টার্ট হচ্ছে। এবং প্লিন্থ লেভেলটা হলো আমাদের দেখা যাচ্ছে রাস্তার সাথে অথবা আদার্স যে ম্যাটেরিয়াল ওয়াটারটা আছে সেটা যাতে ডাইরেক্টলি এন্টার না করতে পারে গ্রাউন্ড থেকে, এই কারণে হলো আমরা প্লিন্থ লেভেল প্রোভাইড করি। ওয়াল, বিম, কলাম এটা তো বুঝছোই, ফ্লোরও বুঝছো, স্টেয়ার তো বুঝতেই পারলা যে স্টেয়ারে আমাদের মেইনলি একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে নিয়ে যেতে হেল্প করতেছে। আচ্ছা, স্টেয়ারটা যদি একটু দেখো এরকম টাইপের কিন্তু থাকে। এখন এই পোর্শনটাকে কি বলে কেউ কি জানো? এটাকে কিন্তু ট্রেড বলে, আর এটাকে আমরা রাইজার বলি অথবা রাইজ বলি। তাহলে এই যে স্টেপটা আছে সেটা কোনটাকে কি বলে সেটা আরো পরে জানতে পারবা, তো অলরেডি জানো। আর বিল্ডিং ফিনিশের ভিতর আমি বলছি যে প্লাস্টারিং আসবে, মোজাইক পেইন্টিং অথবা হোয়াইট ওয়াশিং আসতে পারে, এই সবগুলা যেটা হলো আমাদের বিল্ডিং কে একটা কমপ্লিট ফার্নিশ দিবে অথবা ফিনিশিং দিবে। আর বিল্ডিং সার্ভিসের ভিতর যেটা আসতেছে দেখা যাচ্ছে আমাদের ওয়াটার সাপ্লাই হতে পারে, গ্যাস কানেকশন হতে পারে, স্যানিটারি অথবা ইলেকট্রিসিটি কানেকশন। এটা অবভিয়াসলি কোনো একটা কন্ডুইট অথবা কোনো একটা পাইপের মাধ্যমে তুমি কানেকশনটা দিচ্ছ এই স্ট্রাকচারে। এটা যদি দেখো, এই যে
এখানে কিন্তু অনেকগুলা কন্ডুইট আছে, এই যে দেখো রেড কালারের কন্ডুইট গুলো আছে, অথবা এইখানে দেখো এই যে স্যানিটারির সাথে কানেকশন আছে। এই সব জিনিসগুলোকে আমরা বলবো হলো বিল্ডিং সার্ভিস। তার মানে একটা স্ট্রাকচারে তোমার থাকার জন্য তোমার অবভিয়াসলি পানি লাগবে, তারপর ইলেকট্রিসিটি কানেকশন লাগবে, গ্যাস কানেকশন এবং স্যানিটারি কানেকশন লাগবে সিস্টেম। এই সব ইউটিলিটিকে আমরা বলবো হলো বিল্ডিং সার্ভিসেস। তাহলে এগুলো হলো বিল্ডিং কম্পোনেন্টে গেল। এরপরে দেখো তোমাদের টেকনিক্যাল কিছু টার্ম আছে, সেটা যদি দেখো, ব্যালকনি তো অলরেডি জানো, বারান্দা অথবা যেটাকে আমরা ক্যান্টিলিভার পোর্শন বলি। এই ফিগারটা দেখো, এই যে তোমরা বিম পড়ছো, বিমের অনেক টাইপ আছে, লাইক সিম্পলি সাপোর্টেড বিম আছে, ক্যান্টিলিভার বিম আছে। সো ব্যালকনিটা কিন্তু অন কাইন্ড অফ আমাদের ক্যান্টিলিভার পোর্শন, কারণ ক্যান্টিলিভারে এক পোর্শন ফিক্সড থাকে, আরেক পোর্শন ফ্রি, এবং এই পোর্শনটা হলো আমাদের ফিক্সড। এই যে পোর্শনটা ফিক্সড, এটা ফ্রি। তো অনেক সময় তোমাকে কিন্তু আস্ক করা হয় ব্যালকনিটা কি টাইপের একটা বিম অথবা স্ট্রাকচার, তখন ক্যান্টিলিভার বলা লাগে আমাদের। এই যে দেখো সানশেড তো জানো, এই যে দেখো আমাদের উইন্ডোর উপরে আমরা একটা স্ট্রাকচার প্রোভাইড করে দিই, এটা ওয়ান কাইন্ড অফ ক্যান্টিলিভার টাইপের, এটাকে আমরা সানশেড বলি, সান প্রোটেকশনের জন্য। আরেকটা আছে সেটা হলো কর্টেড। কর্টেডটা হলো দেখা যাচ্ছে যে আমাদের এখনকার যে অ্যাপার্টমেন্ট গুলা আছে অথবা যে বিল্ডিং গুলা আছে সেগুলাতে কর্টেড খুব পাওয়া ডিফিকাল্ট, বাট আমি যদি আগের যুগের বাসাগুলোর কথা একটু চিন্তা করি অথবা গ্রামের বাড়ি যেগুলা বাসা, সেগুলো একটা সার্টেন জায়গা কিন্তু ফাঁকা স্পেস থাকে অথবা উঠান টাইপের বলে, সেটাকে আমরা বলি হলো কর্টেড। এখানে এই ফিগারটা দেখো, এই যে এটা স্ট্রাকচার এবং সামনে হলো আমাদের একটা ফাঁকা স্পেস থাকতেছে, এটা টেম্পোরারি অথবা পার্মানেন্ট ফাঁকা স্পেস থাকতেছে। গ্রামের বাড়ি বাসাগুলোতে এটা একদম অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু। আর ড্যাম প্রুফ কোর্স যেটাকে বলা হয় ডিপিসি, অনেক সময় শর্ট ফর্ম আসে যে হোয়াট ইজ ডিপিসি আর ড্যাম প্রুফ কোর্স। এটা হলো একটা শীট লেয়ার, এই যে ফিগারটা দেখো, এই যে একটা ব্ল্যাক কালারের শীট লেয়ার। এখন এই যে যে তোমার গ্রাউন্ড লেভেলটা আছে, এর উপরে কি থাকতেছে প্লিন্থ লেভেল। সো গ্রাউন্ড লেভেলে যে মাটিটা আছে অথবা সয়েল আছে সেটাতে অনেক সময় পানি থাকতে পারে। এখন তোমার স্ট্রাকচারের উপরে কিন্তু পানি চলে আসতে পারে অথবা ড্যাম্পনেস তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে আমরা একটা ওয়াটার রেজিস্টিং লেয়ার প্রোভাইড করি, যেটাকে বলা হয় হলো ডিপিসি। এই যে দেখো ব্ল্যাক পোর্শন ডিপিসি প্রোভাইড করতেছে, এবং এই ফিগারটা যদি দেখো তাহলে বুঝতে পারবে। এই যে ফাউন্ডেশন দেওয়া আছে এবং এই যে যে এখানে হলো আমরা একটা লেয়ার প্রোভাইড করি যেটাকে বলা হলো ডিপিসি। 3 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চির একটা শীট প্রোভাইড করি, যাতে আমাদের সয়েল থেকে সিপেজ না হয়ে এটাতে যাতে একটা ড্যাম্পনেস প্রোভাইড না করে। তাহলে তোমাদের অনেক সময় কোশ্চেন করা হয় ডিপিসি কেন প্রোভাইড করা হয়, এটা খেয়াল রাখবা। এই যে প্রিভেন্ট ওয়াটার পেনিট্রেশন অর ড্যাম্পনেস। মিস ডিপিসি টা আরেকবার। আচ্ছা, ডিপিসিটা হলো এই যে এইটা, এটা দেখো একটা শীটের মতো, কিন্তু একটা পেপারের মতো, বাট এটা মোটা, অত মোটা না, একদম থিন একটা পেপার শিটের মতো, যেটার ভিতর দিয়ে তোমার ওয়াটার পাস করতে পারবে না। তুমি যখন প্লিন্থ লেভেলটা আছে, প্লিন্থ লেভেলের উপর যদি তুমি ডিপিসি দিয়ে দাও, তাহলে দেখবা যে গ্রাউন্ড থেকে তোমার কোনো ওয়াটার উপরে উঠে আসতে পারবে না, মানে সিপেজ হতে পারবে না। সয়েলের ভিতরে ফাঁকা ফাঁকা পোর গুলাতে কি অবভিয়াসলি তো তোমার পানি থাকে, কিছু কিছু পানি থাকে না ফাঁকা জায়গাগুলোতে, সেই পানিটা যাতে তোমার উপরে উঠে না আসতে পারে, সেই কারণে আমরা ডিপিসিটা প্রোভাইড করি, একটা স্যাঁতস্যাঁতে ভাব যাতে বিল্ডিং এ তৈরি না হয়। জি মিস, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে দেখো এফএআর, এটা একটু ইম্পর্টেন্ট, এটা আমরা লাস্টে পড়বো। ফ্লোর এরিয়া রেশিও, এটা অনেক ইম্পর্টেন্ট এবং এটা একটা ফর্মুলা আছে।
আচ্ছা, এরপরে দেখো আমাদের ফুটিং তো জানলাম, ফাউন্ডেশনটাই হলো ওয়ান কাইন্ড অফ আমাদের ফুটিং, যেটা কিনা আমাদের লোড ট্রান্সমিট করে নিয়ে যাবে সয়েলে। আর গ্যারেজ তো তোমার পার্কিং এর জন্য। আর প্যারাপেটটা কি সেটা কেউ একজন বলো, হোয়াট ইজ প্যারাপেট? কারো কি আইডিয়া আছে প্যারাপেট সম্পর্কে? যে হাফ লেন্থের ওয়াল হয় যে হ্যাঁ, ব্যালকনিতে। এটা যে শুধু ব্যালকনিতে এরকম না, তোমরা দেখবা যে রুফে একদম যে আমাদের ছাদ যেটা আছে, ছাদের বাউন্ডারিতে আমাদের দেখা যাচ্ছে হাফ হাইটের হলো আমরা একটা ওয়াল প্রোভাইড করি, বাউন্ডারি ওয়াল। সেই বাউন্ডারি ওয়ালটাকে আমরা বলি হলো প্যারাপেট, যাতে আমাদের দেখা যাচ্ছে অনেক সময় বাচ্চারা ছাদে উঠে পড়ে যেতে পারে, অথবা একটা সেফটি মেইনটেনেন্সের জন্য আমরা প্যারাপেটটা প্রোভাইড করি। এই যে দেখো, এটা হলো আমাদের ছাদ, এটার একটা সার্টেন হাইট পর্যন্ত আমরা ওয়াল, বাউন্ডারি ওয়াল প্রোভাইড করতেছি, এটাকে আমরা বলতেছি হলো প্যারাপেট। আর পার্টিশন ওয়ালটা হলো, এটা হলো আবার নন লোড বেয়ারিং ওয়াল। আমরা একটু আগে দেখে আসলাম আমাদের বাউন্ডারি যে ওয়ালটা থাকে সেটা হলো লোড বেয়ারিং ওয়াল। এর মাঝখানে আবার অনেক সময় দেখবা যে পার্টিশন কিছু ওয়াল দেওয়া থাকে, অথবা ছোট ছোট মাঝখানে বাউন্ডারি কিছু ওয়াল থাকে, ওই টাইপের ওয়াল গুলাকে আমরা বলি পার্টিশন ওয়াল, যেটা কিনা পার্টিশন প্রোভাইড করে ফ্লোরের ভিতর। বাট এটা কিন্তু লোড ক্যারি করবে না, এটা একদম ফাউন্ডেশনে যে লোড ক্যারি করে নিয়ে যাবে এরকম না। এটা হয়তো তোমাকে স্ল্যাবে লোড দিয়ে দিবে, দেন হয়তো বিমে লোড দিয়ে দিলে বিমটা আবার ওয়ালে দিয়ে দিবে, লোড বেয়ারিং ওয়ালে। এরপরে দেখো পোর্চ আছে। পোর্চটা হলো দেখা যাচ্ছে আমাদের একটা কাভার্ড সারফেস, যেখানে অনেক সময় পেডিস্ট্রিয়ান অথবা ভেহিকেলটাকে আমরা রেখে দিই। এটা খুবই পশ অথবা মানে বড় যে বিল্ডিং গুলা আছে, লাইক ম্যানশন টাইপের যেগুলা, সেখানে দেখবা যে পর্চ প্রোভাইড করা হয়। এই যে এই জায়গাটাকে আমরা বলতেছি হলো পর্চ, যেখানে দেখা যাচ্ছে আমরা কারটা পার্কিং করে আমরা নামি। বিভিন্ন ম্যানশন অথবা হোটেল গুলাতে এই টাইপের পর্চ থাকে, বাট রেসিডেন্সিয়াল বিল্ডিং অথবা কমার্শিয়াল বিল্ডিং এ কিন্তু অনেক সময় এগুলা নাও প্রোভাইড করা হয়। তো এক এক টাইপের বিল্ডিং এর জন্য কিন্তু আমাদের এক একটা এলিমেন্ট থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। আর রুম হাইট দ্বারা বোঝাচ্ছে যে আমাদের একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে সেলিং পর্যন্ত যে সারফেসটা, সেটাকে আমরা বলতেছি হলো রুম হাইট। আর স্টোরি দ্বারা বোঝাচ্ছে এক একটা ফ্লোর, একটা ফ্লোর অথবা এক একটা স্টোরি। আর স্ট্রাকচারাল ওয়াল তো যেটা আমি বললাম সেটা হলো লোড বেয়ারিং ওয়ালই হলো স্ট্রাকচার ওয়াল। আর কার্নিশটা হলো আমাদের দেখবা যে অনেক সময় যে স্ল্যাবটা আছে, স্ল্যাবটা হলো কিছুটা প্রজেক্টেড আকারে এক্সট্রা ভাবে থাকে। যদি এখানে যদি তোমাদের কোনো ফিগার দেওয়া থাকে, আচ্ছা এখানে দেখো এই যে যে স্ল্যাবটা আছে, এই স্ল্যাবটা হলো কিছুটা আমাদের এক্সটেন্ডেড আকারে আছে, কিন্তু এই পোর্শনটাকে আমাদের তখন বলা হয় হলো এই যে কার্নিশ। এটা অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা রেইন ওয়াটার যাতে এন্টার করতে না পারে ইজিলি, সেই কারণে অনেক সময় অথবা অ্যাস্থেটিক ভিউ এর জন্য আমরা কার্নিশটা প্রোভাইড করি। আর স্টোরি হাইটটা হলো সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ স্ল্যাব অর ডিস্টেন্স ফ্লোর অফ এ স্ল্যাব টু নেক্সট ফ্লোর। এটা একটু খেয়াল রাখবা, একটা স্টোরি হাইট আর একটা হলো রুম হাইট। রুম হাইটটা হলো আমাদের এই যে যে তুমি ফিনিশিং দিলা, প্লাস্টারিং করলা, করার পর থেকে এই যে যেখানে দাঁড়ায় সেই ফ্লোর থেকে আমাদের রুফের যে সেলিংটা আছে, এই হাইটটাকে বলে হলো আমরা রুফ হাইট। আর স্টোরি হাইটটাকে বলা হয় হলো এখানে ধরো স্ল্যাব থেকে কনসিডার করে এই যে এতটুকু, এটাকে আমরা বলি হলো স্টোরি হাইট অর সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। আচ্ছা, আমাকে কেউ একজন বলো তো যে আমরা নর্মালি স্টোরি হাইট কত রাখি? 10 ফিট। 10 ফিটের মতো রাখি, আবার 11 ফিটও রাখতে পারি। ইঞ্জিনিয়ার কেসে আমরা 10 ফিট ধরে হয়তো বা ডিজাইন করি অথবা ড্রয়িং গুলা করি। এটা খেয়াল রাখবা স্টোরি হাইট কত ফিট রাখা হয়। আচ্ছা, তাহলে তোমরা যখন রিপোর্টটা করবা প্রতিটা টার্ম লিখবা এবং এই রিলেটেড যে ফিগার গুলো আছে সেই ফিগার গুলো হলো তোমরা এটার সাথে অ্যাটাচ করে দিবা।
এখানে আমাদের আরেকটা টার্ম মিসিং চলে গেছিল, সেটা আমি একটু তোমাদের দেখাই। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট টার্ম ছিল, সেটা হলো ফার অথবা ফ্লোর এরিয়া রেশিও। এটার একটা ডেফিনেশন আছে, দেখো, টোটাল বিল্ডিং ফ্লোর এরিয়া আর গ্রস লট এরিয়া, এই দুইটা রেশিওটাকে আমরা বলি হলো ফার। এখন এটা যদি দেখো, এই ফিগারটা দেখলে হয়তো আরো ভালোভাবে বুঝতে পারবা যে হোয়াট ইজ ফার। ফারটা হলো আমাদের দুইটা এরিয়া রেশিও। এখন তুমি একটা ল্যান্ড হয়তো তোমার কাছে আছে অথবা কোনো একটা প্লট আছে, এখন সেটার একটা বাউন্ডারি এরিয়া থাকবে, সেই টোটাল এরিয়াটাকে বলতেছে হলো তোমাদের টোটাল বিল্ডিং ফ্লোর এরিয়া। এই যে দেখো, এই পোর্শনটা পাচ্ছ তোমরা। এখন এই টোটাল ল্যান্ডে তো তুমি পুরো বিল্ডিং কনস্ট্রাক্ট করতে পারবা না, এটার জন্য কিন্তু তোমার দুই সাইড থেকে অথবা আউটার সাইড থেকে কিন্তু কিছু পোর্শন তোমার ফাঁকা জায়গা রাখা লাগে, অথবা আমাদের রোড ওয়ের জন্য, রাস্তার জন্য কিছু জায়গা আমাদের ছেড়ে দেওয়া লাগে। তাহলে তুমি কতটুকু জায়গাতে বিল্ডিং করতেছো সেটা দেখো, এই যে ব্লু পোর্শনটা দ্বারা বোঝানো ট্রাই করছে। তাহলে এইটার অবভিয়াসলি কি একটা এরিয়া থাকবে। তাহলে দেখো, উইথ জানো, লেন্থ জানো, তাহলে টোটাল ল্যান্ডের ভিতর তুমি কতটুকু জায়গাতে বিল্ডিং প্লট করতেছো সেই রেশিওটাকে বলা হচ্ছে হলো ফার অথবা ফ্লোর এরিয়া রেশিও। দ্যাট মিন্স দ্য রেশিও অফ দ্য এরিয়া বিটুইন দ্য ল্যান্ড এরিয়া অ্যান্ড দ্য বিল্ডিং এরিয়া। এখন এই যে ফার এরিয়া অথবা ফ্লোর এরিয়া রেশিওটা কেন জানতে হবে, কারণ তুমি একটা স্ট্রাকচার যখন কনস্ট্রাক্ট করবা, তোমার লিগ্যাল ওয়েতে কিন্তু কনস্ট্রাকশন করতে হবে, কারণ তোমার রাজুকের কাছ থেকে পারমিশন নিতে হবে। সো তোমার যতটুকু প্লট আছে সেখান থেকে একটা কোডে বলে দেওয়া থাকে যে আমার লেফট পোর্শন থেকে অথবা দুই সাইড থেকে কতটুকু জায়গা ছেড়ে দিতে হবে, ছেড়ে দেন তারপর বিল্ডিংটা কনস্ট্রাক্ট করতে হবে। এখন যেখানে দেখা যাচ্ছে যে আমাদের পপুলেটেড এরিয়া বেশি, সেখানে এক টাইপের আমাদের ফার হতে পারে অথবা ফ্লোর এরিয়া রেশিও হতে পারে। আবার ইন্ডাস্ট্রিয়াল যেই জোন গুলো আছে সেখানে এক টাইপের ফ্লোর এরিয়া রেশিও হতে পারে। তো এটা জানলে আমাদের বুঝতে পারবো যে আমাদের কতটুকু এরিয়া আমরা ইউটিলাইজ করছি অথবা কতটুকু এরিয়া আমরা ইউটিলাইজ করতে পারবো। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের ফার জানা লাগে। এটা অনেক সময় তোমাদের কোশ্চেন আসে যে ওয়াই ফার ইজ ইম্পর্টেন্ট। কারণ তুমি যখন একটা স্ট্রাকচার কনস্ট্রাক্ট করবা, এই যে এখানেই দেওয়া আছে দেখো, যখন একটা সিটি প্ল্যান করতেছো অথবা কনস্ট্রাক্ট করতেছো, তুমি ফার থেকে বুঝতে পারবা যে আমাদের কতটুকু ল্যান্ড ইউটিলাইজড হয়েছে অথবা কতটুকু ল্যান্ড আমাদের ছেড়ে দেওয়া লাগছে অথবা কতটুকু পোর্শন ছেড়ে দেওয়া লাগছে। এখন এটা দেখো, এখানে তো একটা স্টোরির ক্ষেত্রে আমাদের দেখানো আছে, অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মাল্টি স্টোরি বিল্ডিং হতে পারে, সেই ক্ষেত্রে আমাদের ফারের ক্যালকুলেশনটা কিভাবে হবে অথবা ফ্লোর এরিয়া রেশিওর ক্যালকুলেশনটা কিভাবে সেটা একটু দেখো। ফারের ফর্মুলা কি ছিল, আমাদের টোটাল ল্যান্ড এরিয়া নিচে থাকবে এবং উপরে থাকতেছে হলো আমাদের টোটাল কতটুকু বিল্ডিং এর এরিয়া কাভার্ড হয়েছে অথবা গ্রস এরিয়া কতটুকু ইউটিলাইজড হয়েছে, এই দুইটা রেশিও। এখন এটা যদি মাল্টি স্টোরিড বিল্ডিং হয়, দেখো এখানে 2 স্টোরির ক্ষেত্রে তো আমাদের প্রতিটা এরিয়ার জন্য আমাদের মানে প্রতিটা স্টোরির জন্য ইন্ডিভিজুয়াল এরিয়া বের করে নিতে হবে। লাইক এটা ধরো সেকেন্ড স্টোরি, এটা ফার্স্ট স্টোরি, ফর্মুলা সেম থাকবে, জাস্ট তোমাদের গ্রস ফ্লোর এরিয়া যেটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি 3টা থাকে তাহলে 3টা হয়ে যাবে। এভাবে হলো আমরা ফ্লোর এরিয়া রেশিওটা বের করব। এখানে তোমাদের স্টেপটা দেওয়া আছে, স্টেপটা কিছুই মনে রাখতে হবে না, যদি তুমি এই ফর্মুলাটা মনে রাখো অথবা এই ফর্মুলাটা যদি বুঝে থাকো, তাহলে যদি এই রিলেটেড কোনো ম্যাথ আসে অথবা ক্যালকুলেশন আসে তাহলে তোমরা করতে পারবা। মিস এই পিডিএফটাও একটু প্রোভাইড করা যাবে? হ্যাঁ, আমি সব দিয়ে দিব। এখানে দেখো আরেকটা তোমাদের দেওয়া আছে, কারণ আচ্ছা এখানে একটা জিনিস দেখো, আমাদের সবগুলা স্টোরি যেটা আছে আমাদের সেম এরিয়ার কিন্তু নাও হতে পারে। আমরা বটম যে স্টোরিটা সেটা এক টাইপের এরিয়া হতে পারে, আবার টপ স্টোরি এরিয়া গুলা আরেক টাইপের এরিয়া হতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের প্রতিটা এরিয়ার সামেশন করতে হবে। এই যে দেখো,
আমাদের ফার্স্ট স্টোরি, সেকেন্ড স্টোরি, থার্ড, ফোর্থ স্টোরি সবগুলো স্টোরি সামেশন করলাম। এই সামেশনটাকে আমরা ডিভাইড করব হলো আমাদের প্লট এরিয়া অথবা ল্যান্ড এরিয়া দ্বারা। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ফারটা কত। আচ্ছা, এর সাথে আরেকটা টার্ম আছে, ফার তো হলো ফ্লোর এরিয়া রেশিও, আবার অনেক সময় দেখা যাচ্ছে বিল্ডিং কভারেজ রেশিও। বিল্ডিং কভারেজ রেশিওটা দ্বারা এই ফিগারটা দেখলে বুঝতে পারবা। আমার বটমে যেটা থাকতেছে সেটা তো সাইট এরিয়া ফিক্সড, আমাদের শুধু চেঞ্জ হচ্ছে হলো ফ্লোর এরিয়া। বিল্ডিং কভারেজের ক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের বটম যে স্টোরিটা থাকতেছে অথবা ল্যান্ডের সাথে যেই যতটুকু জায়গা অথবা স্পেস ধরে হলো আমাদের একদম বটম স্টোরিটা কানেক্টেড, সেটার এরিয়াটা আমরা কনসিডার করব। তাহলে সেটাকে বলতেছি বিল্ডিং এরিয়া, আর নিচে থাকবে সাইট এরিয়া। আর ফ্লোর এরিয়া তে কি করতাম, আমাদের বিও কনসিডার করতাম, সিও কনসিডার করতাম এবং ডিভাইড করতাম এ দ্বারা। তাহলে আমরা দুইটা নিউ টার্ম শিখলাম, একটা হলো ফ্লোর এরিয়া রেশিও অথবা ফার, আর একটা হলো বিল্ডিং কভারেজ রেশিও অথবা বিসিআর। তো এই দুইটার ডিফারেন্সটা হলো আমাদের চেঞ্জ হচ্ছে ফ্লোর এরিয়াতে, এবং এটাকে আমরা পার্সেন্টেজ আকারে করতে পারি যে কত পার্সেন্টেজ। যদি পার্সেন্টেজ হয় তাহলে 100 দ্বারা মাল্টিপ্লাই করলে হবে। এখানে পার্সেন্টেজ করেনি, পার্সেন্টেজ আকারেও করতে পারে অথবা ফ্যাক্টর আকারেও রাখতে পারো। তাহলে এটা কি বুঝতে পারছো, ফার কি অথবা ফ্লোর এরিয়া রেশিওটা কি অথবা বিসিআরটা কি?